আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এইচএসসি সেকেন্ড ইয়ার একাডেমিক প্রোগ্রেসিভ ব্যাচের 61th লেকচারে। তো আমরা আজকে একটা টপিক পড়বো, বেশি বড় না। আজকে ক্লাসটা তুলনামূলক ছোট, কতদিনের ক্লাসও তুলনামূলক ছোট ছিল। তো আজকে আমাদের আবেগের টপিক। তো আজকে আমাদের একটাই টপিক, টপিকটা হচ্ছে আপেক্ষিক বেগ। এবং এই টপিকটাও তোমরা মোটামুটি পারার কথা, আমি ধরে নিচ্ছি যে তোমরা ফিজিক্সে পড়ছো। তারপরে আমরা পুরো জিনিসটা একটু রিভিউ করে তারপর আজকে ক্লাসটা করব। আর আগামী দিনের ক্লাসটা একটু বড় হতে পারে আর কি। হ্যাঁ, আগামী দিন বলতে নেক্সট ক্লাসটা আর কি, নেক্সট যে ক্লাসটা আমাদের হবে ওইটা একটু বড় হতে পারে। মানে ক্লাসের টপিক কম, কিন্তু তোমার অনেকগুলা প্রুফ আছে। প্রুফগুলো তোমার আমরা গ্রাফ থেকে করব। তো আগামীকালকে তোমার গ্রাফ আছে। তো গ্রাফ থেকে আমাদের অনেকগুলো প্রুফ রিলেটেড কয়েকটা ম্যাথ আছে আর কি। অনেকগুলো বলতে আছে কয়েক 5-7টা ম্যাথ আছে, 5-6টা বা কয়টা মনে নাই, বাট আমার কয়েকটা ম্যাথ আছে আর কি। তো আগামী ক্লাসটা টেকনিক্যালি একটু বড় হইতে পারে। তো আমরা একটু মাথায় রাখবো আগামী দিনের জন্য। ওকে, তো আশা করছি সবাই ভালো আছো এবং আমার কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু টিচার ইনবক্সে আমাকে জানো। প্রিটেস্টের জন্য ক্লাস অনেক মিস গেছে ভাই, এটার একটাই সলিউশন। যখন তুমি তুমি একটা রুটিন তৈরি করে যে এই টাইমের মধ্যে আমার এটা শেষ করা লাগবে, তুমি ওই যেগুলো মিস করছো ওগুলো দেখে ফেলবা। ঠিক আছে, আর কোনো সলিউশন নেই যে ভাই আমি করছি এখন ভাই না করে ভাই আমি জীবন পার করতে যাচ্ছি, এটা ভাই পারবা না। মানে এটা করা যাবে না। তোমাকে করতে হবে, বাট তুমি একটা নির্দিষ্ট নিজের মতো একটা রুটিন বানাও যে এই টাইমে আমি ফ্রি থাকি, এই টাইমগুলোতে আমি বসে বসে এই যেগুলো মিস হয়েছে এই ক্লাসগুলো আমরা করবো। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দেখি প্রথমত আমাদের আজকে কি আছে। আজকে ক্লাসটা কিন্তু মোটামুটি তুলনামূলক ছোট, তো নেক্সট ক্লাসটা একটু বড় হবে, একটু মাথায় রেখো। আচ্ছা, তো আজকে আমাদের শুরুতে আছে যে তোমার আপেক্ষিক বেগ বা আপেক্ষিক বেগটা আসলে কি জিনিস। তুমি চিন্তা করো যে এই ইউনিভার্সে কোনো কিছুই আসলে, কোনো বেগই আসলে কি না, কোনো বেগই কিন্তু আসলে অ্যাবসোলুট বা পরম না। কারণ পৃথিবীতে ইউনিভার্সের কোনো কিছুই স্থির নাই, সবকিছুই অস্থির। তুমি চিন্তা করো যে তুমি যদি বলো যে ভাই আমি এখন আপনার ক্লাস করতেছি, আমি বাসায় ভাইয়া ঠান্ডা মাথায় চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসে আছি স্থির ভাবে, আমি ভাই স্থির, আপনি কিভাবে বললেন আমি অস্থির? তুমিও কিন্তু অস্থির। কেন অস্থির? কারণ ভাই তুমি যে পৃথিবীতে বসে আছো, পৃথিবীটা কিন্তু স্থির নাই, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে। সো এভরিথিং, আমি যেখানে যদি মনে করো দাঁড়ায় আছি, তুমি যদি বলো ভাই আপনি তো এখন স্থির হয়ে দাঁড়ায় আছেন, আমি কিন্তু স্থির নাই, আমি অস্থির। কেন? কারণ ভাই আমি তোমার পৃথিবীতে আছি, পৃথিবীটাও কিন্তু সূর্যের চারিদিকে ঘুরতেছে। সো আলটিমেটলি এই ইউনিভার্সের সবকিছুই অস্থির। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে যে এমন কিছু নাই যেটাকে তুমি বলতে পারো যে একসময় মনে করা হয়তো ধ্রুবতারা আছে না, ধ্রুবতারা, ধ্রুবতারাকে একসময় মানুষ ভাবতো যে এটা মনে হয় স্থির, এই জন্য ওটার নাম দিয়েছিল ধ্রুবতারা। ওইটারে মনে করতো পরম স্থির জিনিস আর কি। হ্যাঁ, পরম স্থির অবজেক্ট। বাট পরে দেখা গেছে না, ওটাও স্থির না, ওটাও তোমার ঘুরে কোনো কিছু রেসপেক্টে। তো তারপর পরে পরে রিয়ালাইজ করছে আসলে কোনো কিছু স্থির না, ইভেন ইউনিভার্স ইটসেলফ ইজ এক্সপ্যান্ডিং। তো আলটিমেটলি এভরিথিং ইজ অস্থির। তো আমরা বেসিক্যালি আপেক্ষিক বেগ বলতে যেটা বুঝাই যে আসলে জেনারেলি একটা জিনিসের রিয়েল ভেলোসিটি বলতে যেটা বুঝাই যে আমরা এই পৃথিবীতে যারা যারা বসে আছি, মনে করো তুমি বসে আছো এক জায়গায়, তো তোমার আশেপাশের যে অবজেক্ট গুলো আছে, যেমন তোমার বাসায় যদি তুমি এখন টেবিলে বসে থাকো বা তোমার পাশে যদি একটা বেড থাকে, এইগুলোকে আমরা পৃথিবীর রেসপেক্টে স্থির চিন্তা করতেছি। তার বেসিসে যদি একটা পাশ দিয়ে একটা গাড়ি চলে যায়, এই গাড়ির বেগটা কি, গাড়িটা মুভ করতেছে, তার রেসপেক্টে আমরা ভেলোসিটিটা বের করতেছি। যেমন এখানে দেখো বলা হচ্ছে যে একটা গাড়ির বেগ 10 মিটার/সেকেন্ড। আমি কিভাবে বুঝলাম? এখানে একটা গাছ আছে, এই গাছটাকে স্থির ধরা হয়েছে, তার রেসপেক্টে এটার ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড। কিন্তু গাছ আর এটা দুইটাই কিন্তু পৃথিবীর সাথে চলতেছে, সেই হিসেবে ওদের কিন্তু ভেলোসিটি আছে। বাট গাছটাকে আমরা স্থির ধরতেছি যে পৃথিবীর মধ্যে ও নাড়াচাড়া করতেছে না, তো স্থির, তার রেসপেক্টে এটা কি, তোমার আপেক্ষিক। তো ইউনিভার্সের সমস্ত ভেলোসিটি আপেক্ষিক হলেও আমরা আসলে আমাদের আমাদের নর্মাল ডে টু ডে লাইফে কিছু জিনিসকে স্থির চিন্তা করতে পারি। যেমন তোমার আমাদের পৃথিবীর রেসপেক্টে আর কি, যে মনে করো একটা বাসা আছে, একটা হোম আছে, একটা গাছ আছে, একটা জড়বস্তু আছে যেটাকে মুভ করতেছে না, সেটাকে আমরা স্থির ধরে নিয়ে তার রেসপেক্টে অন্য কিছুর বেগগুলো আমরা মেজার করে থাকি। তো এইভাবে আসলে জিনিসটা আসে। তো আলটিমেটলি শূন্য, কোনো কিছুর বেগ যদি শূন্য হইতো, তার রেসপেক্টে তার বেগ অন্য কিছুর বেগকে আমরা বলতে পারতাম এটা অ্যাকচুয়াল বেগ। বাট শূন্য বলে কোনো কিছু নাই টেকনিক্যালি, তবে আপেক্ষিকভাবে শূন্য সেভাবে আমরা চিন্তা করতে পারি আর কি। তো দেখো এখন আমরা তাহলে যদি দুইটা বস্তুই গতিশীল হয়, সেই ক্ষেত্রে আমরা আপেক্ষিক বেগ কিভাবে বের করবো? সেখানে দুইটা উদ্ভাসের বাস আছে, ঠিক আছে। একটা বাসের মনে করো বেগ হলো 7 মিটার/সেকেন্ড, এটা মনে করো এই বাসের বেগ 7 মিটার/সেকেন্ড। আর উদ্ভাস মনে করো বন ভ্রমণে নিয়ে যাচ্ছে, কি বন ভোজন, সরি, ওইটা নিয়ে যাচ্ছে, যে পিকনিকে নিয়ে যাচ্ছে তোমাদের দুইটা বাসে। তো একটা বাসের বেগ তোমার 7 মিটার/সেকেন্ড, আর একটা বাসের বেগ আপনার 5 মিটার/সেকেন্ড।
ওকে, একজন আমাকে বলছে যে ভাই প্রি টেস্টে 97 পাইছে ম্যাথে, তাজরিন বলছে আমার জন্য পাইছে। আমার জন্য ভাই এটা পসিবল হয়নি, এটা তোমার জন্যই পসিবল হয়েছে। দিস ক্রেডিট গোস টু ইউ। হ্যাঁ, যে একজন যদি বলো যে ভাই ম্যাথে অনেক ভালো করছি, প্রি টেস্টে ম্যাথে আমি এত নাম্বার পাইছি, তোমরা অনেক সময় আমাদেরকে ক্রেডিট দাও, ভেরি মাচ থ্যাংক ইউ। বাট মাথায় রাখবা যে আমি কিন্তু তোমার জন্য পড়ি নাই, তুমি আমার জন্য পড়ো নাই, মানে তুমি কিন্তু হচ্ছে তোমার জন্য পড়ছো, এবং তুমি তোমার মানে কষ্টটা করছো বলে তুমি আসলে ওই নাম্বারটা পাইছো। তুমি যদি কষ্ট না করতা, আমি এখানে অনেক কষ্ট করেও কোনো লাভ হইতো না। সো অল দ্য ক্রেডিট গোস টু ইউ। আমি জাস্ট তোমার এখানে আসি তোমাকে গাইড করার জন্য, তোমাকে কিছু প্রবলেম ধরাই দেওয়ার জন্য, তোমাকে হেল্প করার জন্য, তোমাকে এই পাতটার মধ্যে কিভাবে তুমি হাঁটবা সেটা সম্পর্কে তোমাকে আমি হেল্প করার জন্য আসি। বাট যখনই তুমি বলবা যে হচ্ছে ভাইয়া আমি হচ্ছে একটা জিনিস, আমি ভাইয়া হচ্ছে বুয়েটে চান্স পাইছি, বা আমি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি, আমি মেডিকেলে চান্স পাইছি, আমি ভাইয়া এত নাম্বার পাইছি, অল দ্য ক্রেডিট গোস টু ইউ, ঠিক আছে, নট মি। বিকজ তুমি আসলে প্রিপারেশন নিছো। তোমার সাথে কিন্তু আরো অনেকে আমার ক্লাস করতেছে, বাট সবাই কি চান্স পাইছে? সবাই কি 97 পাচ্ছে না? কিন্তু তুমি পাইছো কেন? বিকজ তুমি এই খাটনিটা করছো। সো এটার মেইন টেকটা হচ্ছে যে মাথায় রাখবা যে তুমি মনে করো সাথে হচ্ছে তোমার তোমার টিচার হচ্ছে অনেক কষ্ট করছে তোমার জন্য, অনেক কিছু পড়াইছে, বাট তুমি দিন শেষে হচ্ছে নিজে পড়ো নাই, এই টিচারের পড়ানোর কোনো লাভ নেই। তো তোমরা অবশ্যই মাথায় রাখবা যে 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 হচ্ছে কি বলে প্রি টেস্টে 97 পাইছে বলতেছে, তোমাকে অবশ্যই কংগ্রাচুলেশনস, বাট দিস ক্রেডিট ইজ ইয়োর্স, নট মাইন। ওকে, থ্যাংক ইউ। তুমি যদি হচ্ছে ভালো করো, তোমার ক্রেডিট কিন্তু সম্পূর্ণরূপে তোমার, ঠিক আছে। উদ্বাসের রিয়েল বাস নাই ভাই, আমরা ধরে নিচ্ছি যে হয়তো আছে, ঠিক আছে। তো 7 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে তোমার মনে করো একটা বাস যাচ্ছে, ওইদিকে আরেকটা বাস মনে করো 5 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে যাচ্ছে। তো ধরো আমাদের এখানে দুইজন আছে, ধরো আমরা নাম পড়ি এখান থেকে, ধরো নাফিস আর শ্রুতি, এই দুজন মনে করো তোমার হচ্ছে একই বাসে পিকনিকে গেছে। তো টেকনিক্যালি তাহলে কি হচ্ছে যে ওরা দুইজনের বেগ কি, একজনের সাপেক্ষে একজনের বেগ হচ্ছে তোমার স্থির। কেন? ওরা একই বাসে বসে আছে, পাশে একজন একজনকে কি দেখবে? স্থির দেখবে, তাই না? তো মনে করো যে এ হচ্ছে আমাদের একজন মানুষ, তাহলে এই ও যে বাসে আছে তার বেগও হচ্ছে তোমার 7 মিটার/সেকেন্ড। এ একটা বাসে যাচ্ছে, তার বেগও মনে করো 7 মিটার/সেকেন্ড। বি একটা বাসে যাচ্ছে, ও একই বাসের মধ্যে আছে, তার বেগও হুবহু সেম, এটা মনে করো 7 মিটার/সেকেন্ড। তাহলে দুইজন যদি একই বাসে যায়, তাহলে ওদের বেগ কি? ওদের দুজনের বেগ হচ্ছে সেম, তাহলে টেকনিক্যালি একজন আরেকজনকে স্থির দেখবে। তো এটাকে আমরা এরকম ভাবে লিখি, দেখো, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে এর বেগ বি এর সাপেক্ষে, আর এটাকে লেখা হয় ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এটাকে লেখার সিস্টেমটা কি? এরকম ভাবে আমরা লিখি যে এ বি। তো এটা হলো নিচে যেটা লেখা হচ্ছে, এটা হচ্ছে এ এর বেগ, এ এর বেগ, আর পরে যেটা লেখা হচ্ছে তার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। ইংলিশে পড়লে সুন্দর হয়, ইংলিশে পড়লে সুন্দর হয়, কারণ এটা ইংলিশে একদম ওইটা আগে আসে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। ওকে, এ এর বেগ বি এর সাপেক্ষে। ওকে, তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কত? তোমার হচ্ছে 0। আবার ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত? স্টিল 0, কারণ একজন আরেকজনকে স্থির দেখতেছে। এখান থেকে খুব একটা কিছু বোঝা যাচ্ছে না। এখন মনে করো নাফিসকে আমরা বললাম তুমি বি বাসে থাকতে পারবে না, তুমি হচ্ছে, নাফিস মনে করো বি ছিল, ওকে আমি হচ্ছে পরের বাসে পাঠিয়ে দিলাম, আরেকটা বাসে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে দেখা গেল যে ভাইয়া এই আগে ও যে বাসে ছিল তার বেগ ছিল 7, আর ওই বাসের বেগ মনে করো 5। এই মোমেন্টে তোমার হচ্ছে রিলেটিভ ভেলোসিটি কি হবে? যে এখন হচ্ছে তোমার এ হইলো এদিকে যাচ্ছে 7 মিটার/সেকেন্ড বেগে, আর বি মনে করো একই দিকেই যাচ্ছে, বাট 5 মিটার/সেকেন্ড বেগে, 5 মিটার/সেকেন্ড বেগে, একটু বেগটা কম। এখন কি হবে? এখন তুমি চিন্তা করবা ভাইয়া, দেখেন দুইটা বাস আছে, একটা বাসের বেগ হচ্ছে তোমার হচ্ছে 7, আর একটা বাসের বেগ হচ্ছে তোমার 5। তাহলে এই সেকেন্ড বাসটার কাছে কি মনে হবে? যে এখান থেকে ওর বেগ 2 মিটার/সেকেন্ড বেশি, বা নিচের বাসটা মনে করবে বা বি বাসটা মনে করবে এ বাসের লোকজন 2 মিটার/সেকেন্ড বেগে সামনে যাচ্ছে। আবার এ বাসের লোকজন কি মনে করবে? এ বাসের লোকজনের থেকে ওর বেগ 2 মিটার/সেকেন্ড কম, তাহলে ওরা মনে করবে ওরা 2 মিটার/সেকেন্ড বেগে পিছিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব নাইস এক্সাম্পল কি, যে রাস্তার মধ্যে মনে করো একটা গাড়ি যাচ্ছে, তুমি মনে করো আইদার গাড়ির মধ্যে বসে আছো অথবা বাইরে বসে আছো। গাড়ির মধ্যে থাকা অবস্থায় তোমার কাছে কি মনে হবে? তুমি যখন সামনে যাবা, পাশে যদি কেউ দাঁড়ায় থাকে তোমার মনে হবে পিছনে চলে যাচ্ছে, পাশে একটা গাছ আছে তোমার মনে হবে গাছটা পিছনে যাচ্ছে। আবার গাছে যদি কেউ বসে থাকে বা গাছের সামনে যদি কেউ দাঁড়ায় থাকে, তার কাছে কি মনে হবে? গাড়িটা সামনে যাচ্ছে। সো যার বেগ বেশি, সে যার বেগ কম তাকে উল্টা দিকে যেতে দেখে, আর যার বেগ কম ও ওকে সোজা দিকে যেতে দেখে। তো আলটিমেটলি কি, এখানে দ্বারা তুমি বলবা যে ভাইয়া আমরা একটা ডিরেকশনকে
পজিটিভ চিন্তা করি, মনে করো এই দিকটাকে আমি পজিটিভ চিন্তা করতেছি, তাহলে উল্টা দিকটা নেগেটিভ হবে। তাহলে আমি যদি তোমাকে বলি যে ভাইয়া ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কত, আর ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কত, তুমি বলবা ভাইয়া দেখেন বি দেখবে এ এর থেকে যেহেতু বেগ 2 মিটার পার সেকেন্ড বেশি, ও দেখবে ও সামনেই যাচ্ছে বা 2 মিটার পার সেকেন্ড বেগে, 2 মিটার পার সেকেন্ড বেগে সামনে যাচ্ছে, আর এ দেখবে বি 2 মিটার পার সেকেন্ড বেগে পিছনে যাচ্ছে, তাই আমি একটা মাইনাস দিলাম, ঠিক আছে, মাইনাস দিলাম। তো দেখো আমি জানি ভাইয়া ফিজিক্স এগুলো বুঝাইছে এক্স্যাক্টলি সেম জিনিস ভাইয়া, তো আমার তো আছে আবার একটুখানি, আবার চলো আমরা আমার মতো করে বুঝাই। তাহলে এখানে কি আসলো, তাহলে এখানে দেখলাম যে হচ্ছে এই 2 কিভাবে পাবো আমরা, এই 7 থেকে 5 বাদ দিলে 2 হয়, আর -2 কিভাবে পাবা, 5 থেকে 7 বাদ দিলে -2 হয়। এই হলো আমাদের ঘটনা। সো দেখো এই যে তুমি বলতে পারো ভাইয়া এর বেগ থেকে বি এর বেগ বাদ দিলে আমরা হচ্ছে এবি পাচ্ছি, আবার বি এর বেগ থেকে এর বেগ বাদ দিলে আমরা কি পাচ্ছি, আমরা হচ্ছে বিএ পাচ্ছি। খুবই নাইস কিন্তু, ঠিক আছে। এখানে কি হচ্ছে আমাদের এই যে এ আর বি ইয়া জিনিসটা আছে, এবি আছে, তাহলে ভি এ বিটা আসলে কি, দেখো এ মাইনাস বি, ভি বি এটা কি আসছে বি মাইনাস এ, খুবই নাইস ফর্মুলা, জাস্ট বিয়োগ করতে হয়। এ বি বের করার জন্য এ মাইনাস বি, বি এ বের করার জন্য বি মাইনাস এ, এর থেকে সহজ আর কোনো ওয়ে নাই। ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখানে এ বি থাকলে ভাই এ থেকে বি বিয়োগ করবা, বি এ থাকলে ভাই বি থেকে এ বিয়োগ করবা। মানে আইডিয়াটা হচ্ছে যে ভাই যার সাপেক্ষে বের করতেছেন তাকে স্থির করতে হবে। যদি আমি এই বি এর সাপেক্ষে বের করতে চাই তাহলে বি কে স্থির করতে হবে, তো বি কে স্থির করার জন্য ওর বিপরীত বেগটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এর সাপেক্ষে বের করলে এ কে স্থির করতে হবে, তখন এর বিপরীত বেগটাকে হচ্ছে আমরা নিয়ে আসবো, যার সাপেক্ষে করতেছি তাকে স্থির করতে হবে। যেমন ধরো এখানে কি ছিল ভাইয়া, এর বেগ ছিল এদিকে 7, এর বেগ ছিল এদিকে কি 7, বি এর বেগ ছিল এদিকে কত 5, বি এর বেগ এদিকে ছিল কত, এটা ছিল তোমার 5। তাহলে যার সাপেক্ষে, যদি বি এর সাপেক্ষে করতে চাও তাহলে বি কে থামাইতে হবে, তো বি কে তুমি যদি থামাইতে চাও তাহলে উল্টা দিকে বি এর একটা মাইনাস ভিবি বেগ নিয়ে আসতে হবে, মাইনাস ভিবি, এটা হলো -5, এই বেগটা হলো -5 আর কি। তাহলে কি হচ্ছে এই সিস্টেমে আমরা যদি উল্টা দিকে একটা মাইনাস ভিবি বেগ নিয়ে আসি তাহলে এখন বি থেমে গেছে, কারণ বি এর অপোজিট দিকে 5 একটা বেগ আছে। এখন বি বাদে বাকি বেগগুলাকে নিয়ে তুমি যদি যোগ করো বা লব্ধি বের করো, এটা হবে আপেক্ষিক বেগ, এটা হবে তোমার কি আপেক্ষিক বেগ, ঠিক আছে। বি এর সাপেক্ষে এর বেগ, যার সাপেক্ষে বের করবা তাকে স্থির করবো, তাহলে তার অপোজিট বেগটাকে আমরা নিয়ে আসবো সিস্টেমে, নিয়ে আসলাম। এখন এটাকে বাদ দিয়ে বাকিদের যে হচ্ছে বেগ সেটাকে আমরা বলতেছি হচ্ছে, তো মানে বাকি যে বেগগুলো থাকে তাদের লব্ধিটাই আমরা বলতেছি কি আপেক্ষিক বেগ। তাহলে আপেক্ষিক বেগ বের করার জন্য যার সাপেক্ষে বের করতে হবে তাকে স্থির করতে হবে, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখন যদি মনে করো যে দুইজন ব্যক্তি দুইটা বাসে বসতেছে, বাট এখন দুইটা বাস হচ্ছে তোমার উল্টা দিকে আছে, উল্টা দিকে যাচ্ছে। এখন একজনের বেগ ধরো 7 মিটার পার সেকেন্ড, আরেকজনের বেগ মনে করো 5 মিটার পার সেকেন্ড, বাট এখন তারা কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে। তাহলে উল্টা দিকে গেলে তাহলে কি হবে, এর সব থেকে নাইস এক্সাম্পল হচ্ছে ট্রেন, সব থেকে নাইস এক্সাম্পল হচ্ছে ট্রেন। যে ভাই দেখেন তোমরা যারা ট্রেনে উঠছো তোমরা দেখবে একটা ঘটনা ঘটে, যে মনে করো এ ব্যক্তি 7 মিটার পার সেকেন্ড বেগে ট্রেনে যাচ্ছে, আর বি মনে করো উল্টা দিকে যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, -5 হবে। কেন, আমি যদি একটা দিকটাকে পজিটিভ ধরি, এই ডিরেকশনটাকে পজিটিভ ধরি, তাহলে উল্টা ডিরেকশনটা নেগেটিভ হবে, মান তার পজিটিভই বা ডিরেকশনটার জন্য সেটা মাইনাস দিছি আমরা। এখন যদি তোমাকে বলতাম যে ভাইয়া বি এর সাপেক্ষে এর বেগ কত, বা এর সাপেক্ষে বি এর বেগ কত, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, কি বলবা, তুমি বলবা ভাইয়া দেখেন এইখানে আপনার এটা হলো ভিএ মাইনাস ভিবি, আর এখানেও ভাই হবে ভিবি মাইনাস ভিএ, দ্যাট ইজ দ্য ফর্মুলা। তাহলে ভাই এখানে ছিল 7 মাইনাস -5, এটা -5 -7, এটা আসবে দেখো সেম মান 12, এটা আসবে জাস্ট -12, দুইটা মান সেম, জাস্ট কি উল্টা। হ্যাঁ, এরকম বলছে যে ভাই ট্রেন, একজন বলছে মেট্রো, একই কথা। মেট্রোতে আসলে ভালো বোঝা যায় না, কারণ মেট্রো হচ্ছে তোমার মেট্রোতেও বোঝা যায় আসলে। তুমি চিন্তা করো যে হচ্ছে তোমার এরকম আছে যে দুইটা ট্রেন আছে, দুইটা অপোজিট দিকে যাচ্ছে। তোমরা যদি হচ্ছে এই যে মানে বাংলাদেশের যে হচ্ছে যেগুলো অন্তনগর ট্রেন, যেটা একটা জায়গা থেকে ঢাকা থেকে মনে করো সিলেট যাচ্ছে, এরকম ট্রেনগুলোতে যদি যাও দেখবা তোমার কাছে অলওয়েজ মনে হবে যে আমি যে ট্রেনটাতে উঠছি এটা খারাপ, এটা হচ্ছে দিক 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 করে চলতেছে, এটা অনেক আস্তে আস্তে চলে। পাশ দিয়ে একটা ট্রেন গেলে মনে হবে উল্টা দিক দিয়ে, মনে হবে আল্লাহ এই ট্রেনটা এত ফাস্ট, আমার ট্রেন এত খারাপ কেন, আমি পচা ট্রেনে উঠছি। কিন্তু আসলে কিন্তু ঘটনাটা এরকম না, দুইটা ট্রেনের বেগ যদি সেমও হয়, দুইটা যদি 5ও হইতো, তাও এখানে লব্ধি মানে লব্ধি না, আপেক্ষিক বেগটা কত আসতো, আপেক্ষিক বেগটা 12 আসতো। তুমি যখনই তোমার ট্রেনে উঠবা, তুমি যে ট্রেনে উঠো না কেন, মানে বাংলাদেশের সব থেকে বেস্ট ট্রেনেও যদি তুমি উঠো, তোমার পাশ দিয়ে যদি উল্টা দিক দিয়ে একটা ট্রেন যায়, তোমার কাছে মনে হবে ওই ট্রেনটা স্পিড বেশি। কেন,
রিলেটিভ ভেলোসিটি, তোমার সাপেক্ষে ওর বেগ আসলে অনেক বেশি, তোমাদের বেগের যোগফল হয়ে যায়। আর ওই পাশের ট্রেনে যে বসে আছে তার কাছে মনে হবে ওর ট্রেনটা খারাপ, তুমি যে ট্রেনে আছো এটা ভালো। সো অলওয়েজ ওই যে নদীর এপার হচ্ছে তোমার বলে না, নদীর এপার বলে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারে তো সর্বসুখ আমার বিশ্বাস। দুইটা ট্রেন উল্টা সাইড দিয়ে গেলে ওই ঘটনাটা ঘটে যে মনে হয় যে হচ্ছে আমার ট্রেনটাই খারাপ, ওপাশের ট্রেনটাই ভালো। কারণ একই দিকে গেলে আপেক্ষিক বেগটা বিয়োগ হয় মানটা, বিপরীত দিকে গেলে দেখতেছি আসলে মানটা কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা, যে একই দিকে গেলে আপেক্ষিক বেগের মান বিয়োগ হয় আর বিপরীত দিকে গেলে মানটা যোগ হয়। এখন ফর্মুলা কিন্তু বিয়োগই আছে, জাস্ট এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর কি, এই জন্য হচ্ছে মানটা কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। তাহলে একই দিকে গেলে মানটা বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে মানটা যোগ হয়। আর ফর্মুলা কিন্তু একই, ভিএ মাইনাস ভিবি ফর্মুলা, জাস্ট হচ্ছে তোমার কি হচ্ছে ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। ওকে, হ্যাঁ এরকম মনে হয়। তাহলে চলো এখন আমরা, তাহলে তোমার একটা কুইজ আছে তোমাদের, ভালো করে কুইজটা একটা আনসার দিবা। হ্যাঁ সবাই একটু আনসার দিবা যে ঘটনাটা আসলে কি ঘটতেছে। এখানে একটা জিনিস তোমাকে বলে দেই, ওরা ইচ্ছা করে তোমার সাথে একটু শয়তানি করছে। নর্মালি পূর্ব কোন দিকে হয়, ওইদিকে, আর পশ্চিম হয় এদিকে, ওরা ইচ্ছা করে পূর্বটারে বাম লিখছে। এটা তুমি কনসিডার করে অ্যান্সার দিও। একজন জিজ্ঞেস করছে ভাই যদি 180 ডিগ্রি করে দুইটা বাস উল্টা দিকে যায় তাহলে আসলে টেকনিক্যালি একই দিকে যাচ্ছে না অঙ্কিতা, একই দিকে যাচ্ছে না? দুইটাই যদি 180 ডিগ্রি কোণে থাকে তার মানে কি আসলে একই দিকে যাচ্ছে। তো তখন আবার তুমি একই দিকে ঘটনা ঘটাবো, যাই হোক। সো এখন দেখো এইখানে ঘটনাটা ঘটতেছে যে দেখো দুইটা এখন উল্টা দিকে, তোমরা কেমনে হচ্ছে 5 দিছো, 5 যেগুলোতে আছে এগুলা বাদ ভাই, আগেই বাদ। বেগ তাহলে ভাই যোগ হবে, যেহেতু তারা বিপরীত দিকে আছে, একজন এদিকে যাচ্ছে একজন এদিকে যাচ্ছে। তাহলে ভাইয়া যারা বিপরীত দিকে আছে এটা আসলে কি হবে, যারা বিপরীত দিকে আছে হলে এটার আপেক্ষিক বেগটা আসলে যোগ হবে। তো আমরা যদি হচ্ছে এই দিকটাকে পজিটিভ ধরি, এইটাকে পজিটিভ ধরি, পশ্চিম দিকটাকে পজিটিভ ধরি, তাহলে বলছে যে ইউ এর সাপেক্ষে ভি এর আপেক্ষিক বেগ কত, ভেলোসিটি অফ ভি উইথ রেসপেক্ট টু ইউ কত, তাহলে অ্যান্সার আসবে ভি মাইনাস ইউ আর কি। তো এখানে খেয়াল করো, তোমরা আবার ভুলাইও না, যদিও প্রশ্নে এইভাবে লেখা আছে ইউ এর মান তাহলে যদি 15 হয় তাহলে ভি এর মান কি আসবে, ভি এর মান আসবে -10। যদিও প্রশ্নে 10 লেখা আছে, জাস্ট বান দেয়া আছে, বাট তোমাকে চিহ্ন সহ কনসিডার করতে হবে যে -10 -15, রেজাল্ট আসবে -25, মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এইদিকে, এইদিকে এটা কোন দিক, এটা হচ্ছে আমাদের প্রশ্নে দেওয়া আছে পূর্ব দিক, তাহলে 25 মিটার পার সেকেন্ড পূর্ব দিক, ডি নাম্বারটা কারেক্ট আনসার। তো যারা যারা বি আনসার দিছো তাদেরটা মানে তাদেরটা 25 ঠিক আছে, কিন্তু এদিকটারে পূর্ব বলছে প্রশ্নে, তো ওইদিকে ওই হিসেবে তোমাকে অ্যান্সার দিতে হবে। তো সবার আগে রাইট আনসার দিচ্ছে হচ্ছে সানজিদা, তারপরে হচ্ছে অথই, তারপরে হচ্ছে ঐশী, তারপরে হচ্ছে মিম, তারপরে অঙ্কিতা, তারপরে মাহমুদ, তারপরে অশিস, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে তোমার আশিসও হইতে পারে ওটা, বায়োজিদ, সামিয়া এবং আরিফ, এই কজন রাইট আনসার দিছে। ওকে, তো খেয়াল রাখবা যে এখানে কিন্তু আমাদের এই ঘটনা ঘটছে, তোমরা কিন্তু ইয়া করবা। ওকে, মিনহাজ বলছে 18তম, ইমরান বলছে 45তম, ওকে, জুই বলছে 19। ওকে, তাই চলো তাহলে আমরা পরেরটাতে যাই, দেখি কি আছে। দেখো এখানে একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখো, স্রোতের বেগ ভি দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড, নৌকার বেগ ইউ দেয়া আছে 8 মিটার পার সেকেন্ড। বলছে স্রোতের বিপরীত দিকে চালালে স্রোতের সাপেক্ষে নৌকার আপেক্ষিক বেগ কত। আগে আমরা অঙ্কটাতে কি চাইছে সেটা করে ফেলি। মনে করো এখানে নৌকা যাচ্ছে, নৌকার বেগ হলো তোমার হচ্ছে 8, আর স্রোত যাচ্ছে উল্টা দিকে, স্রোত যাচ্ছে উল্টা দিকে, স্রোতের বেগ তাহলে হবে -2। তাহলে বলছে যে ভেলোসিটি অফ ইউ উইথ রেসপেক্ট টু ভি, স্রোতের সাপেক্ষে নৌকার বেগ কত, যেটা রেজাল্ট আসবে ইউ মাইনাস ভি। তো এটা আসবে 8 মাইনাস -2। যেহেতু বিপরীত দিকে ভাইয়া অ্যান্সার হওয়া উচিত কত, 10 মিটার পার সেকেন্ড। ওকে, সি আসতেছে আনসার। এটা বোর্ড তোমার কাছে চাইছে, বোর্ডের কোয়েশ্চেন হিসেবে এটা অ্যান্সার 10। বাট এখানে একটা ঘটনা আছে যে ভাইয়া অঙ্কটা টেকনিক্যালি মানে কারেক্ট না। কেন কারেক্ট না,
তোমাকে একটু বলি, আমরা এতক্ষণ ধরে যে আপেক্ষিক বেগ করতেছিলাম বা কথা বলতেছিলাম, এই যে দুইজন মানুষের বেগের কথা চিন্তা করতেছো, দুইজন দুইটা গাড়িতে বসে আছে, একজনের বেগ আরেকজনের বেগকে কোনো রকম প্রভাবিত করতেছে না। যে একজনের সাথে আরেকজনের কোনো বেগের রিলেটেড কোনো সম্পর্ক নাই, একজনের সাথে আরেকজনের বেগের লব্ধি বের করবা এরকম কোনো রিজন এখানে নাই, কোনো সেন্স ক্রিয়েট করতেছে না, কারণ দুইজন আলাদা আলাদা মানুষ, দুজন আলাদা বেগে চলতেছে, এর সাথে আরেকটা একজন আরেকজনের সাথে কোনোভাবে কানেক্ট করতেছে না। বাট এখানে সমস্যাটা হইলো যে ভাইয়া, এই নৌকার বেগ কিন্তু স্রোতের বেগের সাথে, যে তুমি বলছো উল্টা দিকে হোক উল্টা দিকে, বাট এখানে কিন্তু লব্ধি বেগ হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, মানে নৌকার বেগটাকে কিন্তু স্রোতের বেগ আসলে কি করতেছে, প্রভাবিত করতেছে। ঠিক আছে, সো এই জিনিসটা আসলে এখানে আপেক্ষিক বেগ চিন্তা করাটা আসলে খুব একটা সেন্স ক্রিয়েট করে না। কারণ ভাই এখানে এরকম না যে এই দুইটা হচ্ছে তোমার এই নৌকাকে স্রোত কোন রকম ডিস্টার্ব করতেছে না, নৌকাকে কিন্তু স্রোত ডিস্টার্ব করতেছে, ওর বেগ কিন্তু আর থাকতেছে না আর। তো এইভাবে চিন্তা করলে তোমার হচ্ছে আসলে মানে এই অঙ্কটা আসলে খুব একটা সেন্স ক্রিয়েট করে না। বাট প্রশ্ন যে তৈরি করছে সে ওইটা ভাবছে আর কি, যে বিপরীত দিকে হলে যোগ হয়, সো আলটিমেটলি ওইটা অ্যান্সার আমরা দিব। ঠিক আছে, চলো চলো পরেরটাতে যাই আমরা। এখানে আমাদের এই একই দিকে বা বিপরীত দিকের আমাদের যে ম্যাথগুলো আছে, এখান থেকে এই ম্যাথটা আমরা করবো, এটাতে আমরা এক্সপ্লেনেশন দেখবো। পরে একটা সিকের ওয়েটের একটা ম্যাথ আসছিল, এটা আমরা একটু দেখবো। এখানে আমরা একটা এক্সট্রা ম্যাথ অ্যাডও করবো। যে ভাই 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে এবং 300 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে, দুইটা ট্রেন আছে। এর মধ্যে একই স্টেশন থেকে, একই দিকে কেটে দিলাম, দুইটি সমান্তরাল রেল পথে যথাক্রমে 40 কিলোমিটার পার আওয়ার এবং 30 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা করে, কত সময় এরা পরস্পরকে অতিক্রম করবে? এই অতিক্রম করার ম্যাথ। ঠিক আছে, যেখানে দুইটা কেস দিচ্ছি আমি, একটা হলো একই দিকে যাত্রা করে, দুই নম্বর হচ্ছে বিপরীত দিকে যাত্রা করে। ওকে, ওখানে একই দিকেটা কেটে দিচ্ছি কারণ আমরা দুইটা অঙ্ক করব। যে এই দুইটা ট্রেন যদি একই দিকে যাত্রা করে, তাদের একজন আরেকজনকে ক্রস করতে কতক্ষণ লাগবে? আবার কি তোমার হলো কি বলে বিপরীত দিকে করলে কি আসবে? 6 ভুল হবে। 6 তো ভাই এখানে লব্ধি, 6 এখানে লব্ধি, এখানে চাইছে হচ্ছে আপেক্ষিক বেগ কত। বললাম তো এই অঙ্কের জন্য আপেক্ষিক বেগ ডাজ নট মেক সেন্স। ঠিক আছে, কিন্তু প্রশ্ন যারা করছে তারা চাইছে হচ্ছে উল্টা দিকে যোগ হয় আর কি। ঠিক আছে, 6 এখানে হবে না, 6 এখানে লব্ধি বেগ। তো যাই হোক, এখানে খেয়াল করো তাহলে কি ঘটনা ঘটছে। এখানে দুইটা ট্রেন আছে, তাহলে এখানে দুইটা কেস আছে আমাদের, একই দিকে আরেকটা হলো বিপরীত দিকে। ওকে, তো মনে রাখবে এখানে একটা কনভেনশন আছে। কনভেনশন মানে কি? কনভেনশন মানে এটা ম্যাথ করার জন্য সবাই মিলে স্বীকৃত করছে যে এটা এরকম ভাবে করতে হয়, সেই ছবিটা কেমন হবে। ঠিক আছে, অতিক্রম করার ম্যাথে তোমরা কিভাবে ছবি আঁকবা দেখো, ভালো করে শুনবা। এইখানে একটা ট্রেন আছে, এই চোখ দিয়ে আমি চোখ বোঝাচ্ছি না, হেডলাইট মানে সামনের দিক বোঝানোর জন্য এটা অ্যাপ্লাই করতেছি। এটার বেগ হচ্ছে তোমার 40 কিলোমিটার পার আওয়ার এবং তার দৈর্ঘ্য হচ্ছে তোমার 200 মিটার। আরেকটা ট্রেন আছে, সেটা একটু লম্বা, তার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। এটার বেগ হলো তোমার 30 কিলোমিটার পার আওয়ার, একই দিকে। তাহলে দুইটা একই দিকে যাচ্ছে। ওকে, আরেকটা কেস বলছে যে না, এটা উল্টা দিকে যাচ্ছে। এখানে বেগ দৈর্ঘ্যটা হচ্ছে 200, এটার বেগ হচ্ছে যদি 40 হয়, আর আরেকটা হলো তোমার 300, এইটার বেগ হচ্ছে 30, তবে এটা উল্টা দিকে যাচ্ছে। দেখো তোমাদেরকে আমি যেটা ছবিটা আঁকাইছি, অতিক্রম করার ম্যাথে যদি একই দিক থেকে অতিক্রম করে, তাহলে যার বেগটা হচ্ছে বেশি তাকে তুমি পিছনে আঁকবা। পিছনে বলতে একদম এই এটা যেখানে শেষ হয়েছে ওই জায়গাটাতে ওর মুখটা রাখবা। এবার এখান থেকে এটা ক্রস করে যেতে কি টাইম লাগছে এটা আমরা বের করবো। আর যদি বলে বিপরীত দিক থেকে অতিক্রম করে, তাহলে দুজনের মুখ একই জায়গায় থাকবে, তারপরে কি এইটা এখানে ক্রস করে যেতে কতটুকু টাইম লাগছে এটা আমরা বের করবো। ঠিক আছে, তাহলে খেয়াল রাখবা যে এখানে দুইজন আইদার একই দিকে যাচ্ছে, না হয় দুজন কি যাচ্ছে তোমার হচ্ছে বিপরীত দিকে যাচ্ছে। ওকে, আইদার একজন দুজন একই দিকে যাচ্ছে অথবা দুজন বিপরীত দিকে যাচ্ছে। তো ছবিটা আঁকার সময় এটা মাথায় রাখবে যে কনভেনশনটা আসলে কি, একই দিকে গেলে যার বেগ বেশি সে আগে পিছনে ছিল, এখান থেকে অতিক্রম করছে এটা বের করতে হবে। আর বিপরীত দিকে গেলে তোমার হলো দুইজনকে মুখ একই জায়গায় রেখে এবার এটা অতিক্রম করছে এটা চিন্তা করতে হবে। তোমরা আমাকে বলো এই যে দুইটা ট্রেন আছে আমাদের কাছে, আমি যদি যে কোনো একটা মানে অতিক্রম করা বলতে আসলে কি বুঝি সেটা আমরা একটু পরে দেখতেছি।
আগে চিন্তা করো যে কোনো একটাকে যদি আমি স্থির করি, যার বেগ কম তাকে স্থির করা ইজিয়ার। যার বেগ কম তাকে যদি আমি বলছি এটা স্থির, এটাকে আমি নড়াচড়া করতে দিব না, তার সাপেক্ষে এর বেগ কত বলতো? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কত? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কত? তো আমি ছোট করে রিলেটিভ ভেলোসিটি লিখতেছি ভিআর। এটা বেসিক্যালি কি ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা কত আসবে দেখি, জানো আমাকে বলো। রাইট, এটা হলো 40 মাইনাস 30, মানে একই দিকে গেলে কি হয়, একই দিকে গেলে বিয়োগ হয়, তাহলে এটা হবে 10 কিলোমিটার পার আওয়ার। রাইট, আচ্ছা নিচেরটার জন্য কি হবে, রিলেটিভ ভেলোসিটিটা কেমন হবে? আমি যদি এটাকে স্থির করে দিই, আমি যদি এটাকে স্থির চিন্তা করি, এটাকে যদি স্থির মানে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে যদি বি এর সাপেক্ষে চিন্তা করি আর কি, তাহলে এখন তোমার এটা কি হবে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বিটা কত আসবে বলো? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বিটা কত আসবে? রাইট, এখন ভাইয়া 40 মাইনাস মাইনাস 30, ভাই এটা উল্টা দিকে হওয়ার কারণে এটা হচ্ছে মাইনাস 30 হইতো, তাহলে এটা বেসিক্যালি ভাই এখানে রিলেটিভ ভেলোসিটি হবে 70 কিলোমিটার পার আওয়ার। এইটুকু তোমরা সবাই এখন বুঝো কিনা দেখি, জানো এইটুকু সবার কাছে ক্লিয়ার কিনা? বেসিক্যালি ভাই একই দিকে গেলে মান দুটা বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে মান দুটা ভাই যোগ হয়, যা আপনি দেখাইছেন তাই। সূত্র দিয়েও দিতে পারেন ভিএ মাইনাস ভিবি, আর এখানে ভাই 40 আর এটা মাইনাস 30, সো বেসিক্যালি 40 মাইনাস মাইনাস 30 করলে কি হবে, 70 হয়ে যাবে। লেন্থ নিয়ে আমরা কথা বলবো ভাই, হ্যাঁ লেন্থ আছে, লেন্থ আমাদের লাগবে। যে ভাই একই দিকে যাচ্ছে, এটা এই ট্রেনটা যেদিকে যাচ্ছে এই ট্রেনটা একই দিকে যাচ্ছে, তাহলে ইয়া কিভাবে বের করবা, আপেক্ষিক বেগ কিভাবে বের করবা? এটা হলো ভিএ মাইনাস ভিবি, তাই না? এখানেও কি ভিএ মাইনাস ভিবি, তো এখানে ভিএ কত, ভিএ 40, ভিবি কত 30, একই দিকে গেলে আপেক্ষিক বেগ কি, মানে এই ট্রেন থেকে এটা 10 কিলোমিটার পার আওয়ার বেশি বেগে যাচ্ছে, তাহলে ওটার আপেক্ষিক বেগ 10, আর এটা যাচ্ছে এই যেদিকে, এটা যাচ্ছে তার উল্টা দিকে, তাহলে এটার বেগ যদি 40 হয় এটার বেগ কি মাইনাস 30, তো তুমি যদি ভিএ মাইনাস ভিবি করো তাহলে এটা 70 হয়ে যাচ্ছে, তাই না? এটা আমাদের হাসতেছে। আচ্ছা ভেরি গুড। এখন আমরা চাচ্ছি অতিক্রম করা বলতে কি বোঝাতে চাচ্ছি। আমি যত কষ্ট করে ছবিটা আঁকছি, একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া আপনার দৈর্ঘ্য নেওয়া লাগবে কেন কিনা, যখন দৈর্ঘ্য না নেওয়া লাগতো ভাইয়া এত কষ্ট করে আমি ছবি ড্রই করতাম না। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে অতিক্রম করা বলতে কি বোঝায়। এখন আমরা চিন্তা করতেছি এইভাবে যে এই যে 200 মিটার ট্রেনটা আছে, এই 200 মিটার ট্রেনটার বেগ হলো তোমার 10 কিলোমিটার পার আওয়ার, এই ট্রেনটা 10 কিলোমিটার পার আওয়ার, এবং এই 300 মিটার ট্রেনটা দাঁড়ায় আছে। আপেক্ষিক বেগ নেওয়ার উদ্দেশ্য মানে কি? আপেক্ষিক বেগ নেওয়ার মানে হচ্ছে যে একটাকে তুমি স্থির চিন্তা করতেছো। আপেক্ষিক বেগ নেওয়ার মানে হচ্ছে তুমি একটাকে স্থির চিন্তা করতেছো। তাহলে আমি চিন্তা করতেছি কি, এই যে তোমার এই ট্রেনটার বেগ 10 কিলোমিটার পার আওয়ার, আর বি ট্রেনটা দাঁড়ায় আছে, বি ট্রেনটা দাঁড়ায় আছে মানে স্থির, এটার বেগ হচ্ছে 0, এটার বেগ হলো 0। 0 হওয়া মানে কি, সরি এটা একই দিকে হবে, এই ট্রেনটা দাঁড়ায় আছে মানে এটার বেগ হচ্ছে 0, এটা স্থির। আপেক্ষিক বেগ নেওয়ার মানেই হচ্ছে কি আমরা একটাকে স্থির করে দিছি। তাহলে এখন যদি এটা হয়, এটা যদি হয় একই দিকে যাচ্ছে, আর বিপরীত দিকে গেলে কি হবে? বিপরীত দিকে গেলে তুমি যেটা চিন্তা করতেছো যে এই পাশে যে ট্রেনটা ছিল এ, এই ট্রেনটা তোমার হইলো 70 কিলোমিটার পার আওয়ার বেগে সামনে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের বেগ, রিলেটিভ ভেলোসিটি, এখানেও রিলেটিভ ভেলোসিটি দেয়া আছে, এবং এই ট্রেনটাকে আমি স্থির চিন্তা করতেছি। এই পাশে বি ট্রেনটাকে আমি স্থির চিন্তা করতেছি, এটা 0 বেগে আছে। ওকে, তাহলে এটা হচ্ছে 300 আর এটা হলো 200 মিটার। তাহলে আমরা কি বলতে চাচ্ছি যে দেখো আপেক্ষিক বেগ নেওয়ার মানে হচ্ছে আমি একটা ট্রেনকে স্থির করে ফেলছি, তো বি ট্রেনটাকে স্থির করার মানে কি, বি এর রেসপেক্টে এ কত বেশি বেগে চলতেছে সেটা আমরা বের করতেছি। এটা অলরেডি আমরা বের করে রাখছি যে বি কে যদি স্থির চিন্তা করো তার সাপেক্ষে এ 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। আবার তুমি যদি এটাকে স্থির চিন্তা করো, যদি উল্টা দিকে যেত তাহলে এটা 70 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। ঠিক আছে, দেখো তো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি, জানো এটুকু বুঝতে পারছো কিনা যে রিলেটিভ ভেলোসিটির মানে হচ্ছে এটা যদি স্থির চিন্তা করি আমি, তার রেসপেক্টে এটার বেগ 10, আবার এটাকে স্থির চিন্তা করলে তার সাপেক্ষে এটার বেগ কত, 70। ঠিক আছে, তাহলে এখন দেখো অতিক্রম করা মানে কি, অতিক্রম করা মানে কি, মানে এই ট্রেনটা এখানে ছিল, এটা এই ট্রেনকে ক্রস করে চলে গেছে, রাইট? এই ট্রেনটা এখানে ছিল, এটাকে ক্রস করে এখানে চলে গেছে, তার মানে এই ট্রেনটা অতিক্রম করলে মানে এরকম জায়গায় আসবে, এই ট্রেনটা এরকম জায়গায় আসবে, এই ট্রেনটা এখানে চলে আসছে, ক্রস করে গেছে, এই হলো অতিক্রম করা। সেম ভাবে নিচে অতিক্রম করা মানে কি, এই ট্রেনটা এখানে ছিল, এটা ক্রস করে এখানে চলে গেছে, পুরা ওই ট্রেনের লেন্থ পার হয়ে গেছে, তাহলে ক্রস করে এখানে আসছে মানে কি, অতিক্রম করা মানে হচ্ছে এই ট্রেনটা এখন এখানে আসছে 70 কিলোমিটার পার আওয়ারে, এটা হলো অতিক্রম করছে।
অতিক্রম করে মানে কি ক্রস করে চলে গেছে। তাহলে বলো তো ভাইয়া এইটা তো স্থির, এটা নিয়ে আমার চিন্তা করা লাগবে না। তাহলে এই ট্রেনটা কত দূরত্ব পার করছে দেখি জানাও তো। এই ট্রেনটা ছিল হচ্ছে মাথাটা এইখানে, এখন মাথাটা আসছে এইখানে। দেখো ছিল হচ্ছে মাথাটা এইখানে, এখন মাথাটা আসছে এইখানে। বলো কত দূরত্ব পার করছে? ভেরি গুড, 500 মিটার। 300 মিটার না কিন্তু। যে ভাইয়া দেখেন এই 300 মিটার তো গেছেই, তার সাথে 200 মিটার গিয়ে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স 500 মিটার। এই যে টোটাল ডিস্টেন্স কত? 300 প্লাস 200, এই 500 মিটার। এই যে এখানেও এই 300 মিটার তো গেছেই, তার সাথে আরো 200 মিটার গেছে। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব কত? এই 300 প্লাস 200 মানে 500 মিটার। অতিক্রম করা মানে হচ্ছে দুইটা ট্রেনের দূরত্ব মানে একসাথে যাওয়া। অতিক্রম করা মানে হচ্ছে দেখেন রিলেটিভ ভেলোসিটিটা ভাইয়া এখানে 10 কিলোমিটার পার আওয়ার, এবং ভাইয়া এস এর মান হচ্ছে ওই দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, তার মানে কি 500 মিটার। এস এর মান হচ্ছে হাফ কিলোমিটার। এখানে ভাইয়া আপেক্ষিক বেগ হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। অতিক্রম করার মানে হচ্ছে এস এর মান হচ্ছে ওই দুইটা ট্রেনের যোগফল, সো 500 মিটার বা হাফ কিলোমিটার। তাহলে খেয়াল রাখবা, সে একই দিক থেকে অতিক্রম করুক বা বিপরীত দিক থেকে অতিক্রম করুক, অতিক্রম করা মানে হচ্ছে এখান থেকে শুরু করে এখানে যাওয়া, মানে এই 300 আর 200 এই দুইটা ট্রেনের মানে ইয়াটা মানে তোমার দৈর্ঘ্যটা কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো প্রথম ট্রেনের দৈর্ঘ্য 200 মিটার, সেকেন্ড ট্রেনের দৈর্ঘ্য 300 মিটার। সো অতিক্রম করা মানে হচ্ছে ওই 300 মিটার তো অতিক্রম করছে, ওই ট্রেনের দৈর্ঘ্য তো অতিক্রম সে করছেই, তারপরে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করতে হবে। এই নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করলে টোটাল এটা একদম ছাড়াই চলে গেছে। অতিক্রম করা মানে ছাড়াই চলে যাও। সো তুমি যদি বলতো যে ভাই এই জায়গায় আসছে, তাহলে কিন্তু শুধু 300 মিটার অতিক্রম করছে, সেটাতে অতিক্রম স্টিল কিন্তু এটার ধারে আছে, ছাড়াই চলে যেতে হবে। ছাড়াই চলে গেলে এই 300 মিটার তো করবেই, তার সাথে ওই 200 মিটারও করতে হবে। এখানেও ছাড়াই চলে গেলে এই 300 মিটার তো করবেই, সাথে ওই 200 মিটারটাও করতে হবে। মানে ট্রেন অতিক্রম করার মানে হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে। ঠিক আছে, দেখো তাহলে তাই যদি হয়, তাহলে আমাদের এখানে সূত্র কি? যেহেতু সমবেগ, সমবেগ হলে সূত্র কি হয়? সমবেগ হইলে আমাদের এস সমান কি আসে? ভিটি, মানে টি এর মান কি আসে? এস বাই ভি। সো সেটা একই দিক দিয়ে অতিক্রম করুক বা বিপরীত দিক থেকে অতিক্রম করুক, এস এর মান ফিক্সড। এস এর মান দুইটা ট্রেনের যোগফল, দৈর্ঘ্যের যোগফল। টাইমের মান কত আসবে আমাদের? এস বাই ভি। টাইমের মান কত আসবে আমাদের? এস বাই ভি। তো এস এর মান হচ্ছে 0.5 কিলোমিটার আর বেগ হলো 10 কিলোমিটার পার আওয়ার। এখানে পার্থক্য হচ্ছে 0.5 আছে ঠিকই, কিন্তু এটা 70, রিলেটিভ ভেলোসিটিটা এখন যোগ হয়েছে, আগেটাতে বিয়োগ হয়েছে। অঙ্ক কিন্তু ভাই খুবই সহজ। তাহলে আমি যদি এখানে 3600 গুণ করে দেই, তাহলে ডিরেক্টলি সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবো। ডিরেক্টলি যদি 3600 গুণ করে দেই, তাহলে ডিরেক্টলি কিসে পাবো? সেকেন্ডে অ্যান্সার পেয়ে যাবো, কারণ ভাই এটা আওয়ারে অ্যান্সার আসতো। কিন্তু 3600 তাহলে 180 সেকেন্ড, 180 সেকেন্ড। আবার এখানে কত হবে বলো? এখানে আসবে হচ্ছে তোমার 25.71 সেকেন্ড। তাহলে কি হয়েছে বোঝা গেছে? তোমাকে যদি এখন পরীক্ষায় বলে এই অঙ্কটা করো, তোমার কি এত ছবি আঁকানোর দরকার আছে? এত ছবি আঁকানোর দরকার নেই, এত ছবি আঁকানোর আমাদের দরকার নাই। পরীক্ষা হলে কি করবা? পরীক্ষা হলে তুমি লিখবা যে ভাইয়া যেহেতু তারা একই দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক বেগ কি আসবে? আপেক্ষিক বেগ হবে বিয়োগফল। আর আমরা জানি অতিক্রম করা মানে হচ্ছে ওই ট্রেনের দুইটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে আলটিমেটলি দুইটা দৈর্ঘ্য আমাদের এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখন এস ইকুয়াল টু ভিটি বসা দিলে শেষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। ডান, তাহলে এই অঙ্ক ডান। এই অঙ্কটারই আরেকটু কঠিন ভার্সন, একটু কঠিন, বেশি না, কঠিন না, মানে বলতে পারো আরেকটু বড় ভার্সন তোমার কে দিছে? সিকেড ওয়েট দিছে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা একটু জানো, যে অতিক্রম করা মানে হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতেছে, আপেক্ষিক বেগটা জাস্ট আমার এখানে বের করতে হবে। তাহলে পরীক্ষা আসতে কি করবা? এস এর মান হচ্ছে দুইটা ট্রেনের দৈর্ঘ্যের যোগফল, আর আপেক্ষিক বেগটা কি হবে? আপেক্ষিক বেগটা হইলো তোমার একই দিকে গেলে বিয়োগ হয়, বিপরীত দিকে গেলে যোগ হয়। এখন এস ইকুয়াল টু ভিটি বসাই দিলে আমাদের অঙ্ক ডান। ওকে, তো দেখো সিকেড ওয়েট যে প্রশ্নটা দিছে, এখানে ওটা কি করছে? ত্বরণ অ্যাড করছে। তো ত্বরণ অ্যাড করলে ভয়ের কোনো কারণ নাই, আমাদের এখন এই সূত্র অ্যাপ্লাই করতে হবে সরণ বের করার জন্য, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তো তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, ম্যাথ বইতে ফিজিক্সের সাথে পার্থক্য করার জন্য বা অন্য কোনো কারণে হইলেও ত্বরণকে এ দিয়ে প্রকাশ করা হয়েছে, যেটা ফিজিক্সে এ দিয়ে প্রকাশ করা হয় অ্যাক্সিলারেশনকে। কেন প্রকাশ করা হয়েছে ভাইয়া? এর কোনো রিজন নাই। ঠিক আছে, জাস্ট বইগুলোতে ত্বরণকে এফ দিয়ে লেখা হয়েছে। তুমি এক্ষুনি আমাকে প্রশ্ন করবা যে ভাইয়া তাহলে কি ভাই পরীক্ষায় আমি লিখলে আমার নাম্বার কেটে দিবে? হোপফুলি কাটবে না। ঠিক আছে, হোপফুলি কাটবে না, জাস্ট হচ্ছে আমরা এখানে
ত্বরণটাকে এফ দিয়ে লিখতেছি, কারণ হচ্ছে আমাদের বইয়ের অনেক প্রমাণ আছে, এই প্রমাণের মধ্যে এফ লেখা আছে, ঠিক আছে। তো ম্যাথ বইতে ত্বরণকে এফ দিয়ে লেখা হয়েছে, এটা তুমি অ্যাকসেপ্টেড আর কি, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নাও যে অনেক জায়গায় তুমি এফ দেখবা, এফ দেখলে ভয়ের কোনো কারণ নেই, এটা বেসিক্যালি ত্বরণ, যেটা ফিজিক্সে আমরা কি দিয়ে লিখি, ফিজিক্স বইতে ত্বরণটাকে কি দিয়ে লিখি বলো, আমরা ফিজিক্স বুকে আমরা ত্বরণটাকে লিখি হচ্ছে তোমার এ দিয়ে। সো দুইটাই আসলে লেখা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের বইগুলোতে এফ লেখা আছে। সো এফ দেখলে তোমরা মনে করো না যে অর্ঘ ভাই কই থেকে এফ নিয়ে আসলো, এফ কি জিনিস, এফ এখানে অ্যাক্সিলারেশন। এটার রিজন মোস্ট প্রবাবলি এটা যে এফ সমান যেহেতু এম এ, তো আলটিমেটলি তোমার হচ্ছে এই কি বলে ত্বরণটা আসলে কি হয়, ফোর্সের ছোট ভাই আর কি, এফ বাই এম। তো এই জন্য এই ফোর্সের ছোট ভাই হিসেবে ছোট হাতের এফ দিয়ে প্রকাশ করা হয়েছে, মোস্ট প্রবাবলি এটা রিজন। বাট তারপরেও হচ্ছে মানে ফিজিক্স ভাবে দিকে আমরা অভ্যস্ত বলে আমরা ত্বরণ এফ দিয়ে না এ দিয়ে চিন্তা করবো, বাট লিখবো জাস্ট এফ। ওকে, তো এখানে বলা হয়েছে দুইটা বিপরীতমুখী ট্রেন আছে, এ আর বি, এদের দৈর্ঘ্য 100 এবং 75 মিটার। চলো তাহলে আমরা বিপরীতমুখী ট্রেন আঁকাই ফেলি। বিপরীতমুখী ট্রেন আঁকাই ফেললাম একটা, এটা হলো 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, 100 মিটার। আর উল্টা দিকে আরেকটা ট্রেন আছে বি, এটা হলো তোমার 75 মিটার। এটা তোমার কত, 75 মিটার। ওকে, এবার বলা হয়েছে যে অতিক্রম করার মুহূর্তে এ ট্রেনের গতিবেগ এবং ত্বরণ দেয়া আছে হচ্ছে 8.5 মিটার পার সেকেন্ড এবং 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা আদিবেগ এবং ত্বরণ দেয়া আছে। তাহলে এই ট্রেনের অতিক্রম করার মুহূর্তে আদিবেগ হচ্ছে 8.5 এবং এটা ত্বরণ কত দেয়া আছে, ত্বরণ দেয়া আছে তোমার হইলো 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার পার সেকেন্ড। এটা আমরা এই দিকটাকে পজিটিভ ধরতেছি। তাহলে তোমরা বলো অপর ট্রেন যেটা আছে এইটার বেগ হচ্ছে সমবেগ 6.5 মিটার পার সেকেন্ড সুষম বেগে চললে, তাহলে অপর ট্রেনটার জন্য আদিবেগটা হচ্ছে -6.5। মাইনাস কেন, কারণ বিপরীতমুখী ভাইয়া। আর পরের ট্রেনটার জন্য ত্বরণ কি হবে, ত্বরণ দেয়া নেই, মানে ত্বরণ মানে সুষম বেগ বলছে, মানে ত্বরণটা এখানে কত, ত্বরণটা এখানে 0। ত্বরণ থাকলে কি হবে সেটা আমরা পরে দেখতেছি, আপাতত তোমার হচ্ছে ত্বরণ একটাই আছে আর একটা নাই, ঠিক আছে। তাহলে এখন দেখো একজন লিখেছে ভাই কখন সেকেন্ডে নিব কখন আওয়ারে নিব, এরকম কোনো নিয়ম নাই ভাই, তুমি আওয়ারে অ্যান্সার রাখলেও অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার, জাস্ট এখানে আওয়ারে অ্যান্সার রাখলে 0.05 আসে, এই জন্য আমি সেকেন্ডে নিয়ে গেছি। তুমি যদি লিখতা 0.05 আওয়ার আনসার, কোনো সমস্যা নেই, ইটস রাইট পারফেক্টলি নাইস অ্যান্সার, কোনো সমস্যা নেই। ওকে, জাস্ট আমরা যেটা করি যে অ্যান্সারটা যদি দেখা গেছে অনেক ছোট আসছে আওয়ারে নিলে, তখন জেনারেলি আমরা 3600 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে আসি, আর কিছু না, ঠিক আছে। এরকম কোনো নিয়ম নাই, তুমি যদি আওয়ারে অ্যান্সার রাখো অঙ্ক ভুল হয় না, অঙ্ক একই নাম্বার পাবা। জাস্ট দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে তোমার দুইটা ট্রেন, স্মরণ কি হবে আগে বলি। স্মরণ হচ্ছে ভাইয়া ওরা যেহেতু অতিক্রম করতেছে, অতিক্রম করা মানে হচ্ছে ওদের নিজেদের দৈর্ঘ্য দুইটাকে যোগ করতে হবে, তাহলে স্মরণ হবে এখানে 175 মিটার, ঠিক আছে। আদি আপেক্ষিক বেগ কত, আদি আপেক্ষিক বেগ হবে তোমার হচ্ছে, তুমি যে কোনো একটাকে স্থির ধরো, যার বেগ ছোট তাকে স্থির ধরা ভালো। এই ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা হবে তোমার ইউএ মাইনাস ইউবি, তাহলে একটা 8.5 মাইনাস 6.5, তাহলে আদি আপেক্ষিক বেগ হলো তোমার 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবার আপেক্ষিক ত্বরণ কত, আপেক্ষিক ত্বরণ হওয়া উচিত যে ভাইয়া যাকে স্থির ধরতেছো তার সাপেক্ষে আরেকটা ত্বরণ, ভেলোসিটি অ্যাক্সিলারেশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, ফর্মুলা কিন্তু একই, এফ এ মাইনাস এফ বি। তাহলে ভাই এ এর ত্বরণ হচ্ছে 0.1, বি এর ত্বরণ 0, তাহলে রেজাল্ট আসবে 0.1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে স্মরণ জানি, ত্বরণ জানি, আদিবেগ জানি, কি বের করতে হবে, টাইম বের করতে হবে, কত সময় পরে অতিক্রম করতেছে। তাহলে তুমি অ্যাপ্লাই করবে কি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জাস্ট এখানে আপেক্ষিক বেগটা বসাবো, মানে একটাকে স্থির ধরে তার রেসপেক্টে অন্যটার বেগটা আমরা বসা দিচ্ছি। এখানে হচ্ছে 175, আদি আপেক্ষিক বেগ 15 প্লাস হাফ ইন্টু 0.1 ইন্টু টি স্কোয়ার। এবার বাকিটা আমাদের ক্যালকুলেটারে বসা যাবে, যে ভাইয়া দ্বিঘাত সমীকরণ ক্যালকুলেটারে সলভ করতেছি, তাহলে হবে হাফ ইন্টু 0.1, 15 মাইনাস 175, তাহলে সব এক পাশে আনলে আমাদের এখানে টাইমের মানটা আসতেছে হচ্ছে 11.24 সেকেন্ড, 11.24 সেকেন্ড, ডি নাম্বার। তাহলে এখানে ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেন অঙ্ক কিন্তু শেষ, ঠিক আছে।
এরপরে দেখো আমাদের কি আছে, এই অঙ্কটা ডান। এখন তোমাদের কাছে প্রশ্ন, ভাইয়া সবকিছুই মনে করো আগের মতো আছে, যে এর বেগ হচ্ছে তোমার 8.5, বি এর বেগ হচ্ছে তোমার -6.5, তারপরে এর ত্বরণ ধরো 0.1, বি এর ত্বরণ ধরো আমরা এখানে অ্যাড করে দিলাম -0.2, মানে উল্টা দিকে ধরো বি এর এখন ত্বরণ আছে, তো সেক্ষেত্রে কি চেঞ্জ হবে? যদি বি এর ত্বরণ থাকতো তাহলে কি চেঞ্জ হতো? তখন ভাইয়া এখানে আমাদের আপেক্ষিক বেগ আদি বেগটা আগে 15 ছিল, এখন 15ই থাকবে, ওখানে চেঞ্জ হয়নি। সরণ ভাই আগে ভাই 175 মিটার ছিল, এটা 175 মিটারই থাকবে, বাট চেঞ্জটা হবে কোথায়? ত্বরণে, আপেক্ষিক ত্বরণে। ভাই আপেক্ষিক ত্বরণ আপনি কিভাবে বের করবেন? আপেক্ষিক ত্বরণটা আপনার এখানে আসবে হচ্ছে এই যে, এটা হবে এফ এ মাইনাস এফ বি, তাহলে এটা আসবে 0.1 মাইনাস 0.2, তাহলে এখান থেকে 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ দ্য অনলি চেঞ্জ। দুইটাই যদি ত্বরণ থাকতো তাহলে সেক্ষেত্রে কি হইতো, তাই তুমি এখানে আপেক্ষিক ত্বরণটা বের করতে 0.3, আর সবকিছু একই। এরপর তুমি বসায় দাও এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে মান বসায় দিবা, কত আসবে বলো? এটা ভাইয়া এস এর মান 175 মিটার, আগের মতোই, আপেক্ষিক আদি বেগ 15, টি প্লাস হাফ ইন্টু 0.3 টি স্কোয়ার। অঙ্ক কিন্তু শেষ, এখানে বসাও, দেখো কি আসে, হাফ ইন্টু 0.3, রাইট, আর সবকিছু একই মতো, তাহলে এখানে রেজাল্ট আসবে হচ্ছে 10.55 এত সেকেন্ড। ওকে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার আসতো কত? সেক্ষেত্রে অ্যান্সার আসতো 10.55 সেকেন্ড। তো খেয়াল করো, আমাদের ত্বরণ থাকতে পারে প্রশ্নের মধ্যে, ত্বরণ থাকলে ভয়ের কোনো কারণ নেই, তুমি যেটাকে স্থির ধরছো তার সাপেক্ষে অন্যটা ত্বরণ বের করবা, একইভাবে একই সূত্র, কোনো ভেজাল নাই, ঠিক আছে? তাহলে আমরা করে ফেললাম, আমরা দেখলাম যে হচ্ছে ভাইয়া এই ট্রেনের ম্যাথটা তোমার হচ্ছে অনেক সময় ত্বরণ থাকে, এবং এটা কিন্তু ভাইয়া বেশি বড় কোনো প্রশ্ন না, তোমার কিন্তু পরীক্ষায় কোনো ছবি আঁকার দরকার নাই, তুমি জাস্ট চিন্তা করবা ভাইয়া দেখেন দুইটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এই দুইটা দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এই দুইটা যোগফল হবে এস, দুইটা যোগফল হচ্ছে এস। এই ট্রেনটা 8.5, এটা হলো তোমার উল্টা দিকে 6.5, তাহলে আপেক্ষিক বেগ যোগ হবে, আপেক্ষিক বেগ কত হবে? 8.5, এই সরি 15। আর ভাই একটা ত্বরণ আছে একটা ত্বরণ নাই, তাহলে আপেক্ষিক ত্বরণটা ওইটাই আসবে, অথবা যদি ইয়া হয় তাহলে আলটিমেটলি যে এফ এ মাইনাস এফ বি করে তুমি বের করতে পারবা। এবার টাইম বের করলে হয়ে যাবে, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইজি। হ্যাঁ, তাহলে চলো আমরা পরটাতে যাই, দেখি কি আছে। এখন আমরা চাচ্ছি তোমাদের একটা জিনিস একটু ব্যাখ্যা করে, তারপর আমাদের আজান দিয়ে দিছে, একটু পরে আমরা ব্রেক দিব। তো খেয়াল করো, এখন হচ্ছে আমাদের যদি কোনো একটা কোণে থাকে, দুইটা বস্তু যদি কোনো একটা কোণে থাকে, কোণে থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, ফর্মুলা একই, ফর্মুলা একই, প্রসেস একই, যে ভাইয়া যার সাপেক্ষে কনসেপ্টটা কি আর কি, ফর্মুলার থেকে বড় কথা কনসেপ্টটা কি, যে ভাইয়া এইদিকে হচ্ছে এ যাচ্ছে, এইদিকে হচ্ছে বি যাচ্ছে, ওকে, এদিকে এ যাচ্ছে এদিকে বি যাচ্ছে, মধ্যবর্তী কোণ আলফা, এটা আপাতত আমার কনসার্ন। আপাতত চিন্তা করো যে এদিকে এ যাচ্ছে এদিকে যদি বি যায়, তাহলে আমাদের ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ কিভাবে বের করে, এর সাপেক্ষে বি এর বেগ, আর ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা কিভাবে বের করবা? সিস্টেম হচ্ছে ভাই সূত্র কিন্তু একই, উল্টা লিখছি, এখানে এ বি হবে, সূত্র কিন্তু একই ভাইয়া, এটা হবে ভিবি মাইনাস ভিএ, আর এখানে হচ্ছে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি। তো ভেক্টর বিয়োগ মানে কি? ভেক্টর বিয়োগ কিন্তু বেসিক্যালি একটা যোগ, জাস্ট বিপরীত ভেক্টরের যোগ, যে ভাইয়া ভিবি আছে তার সাথে যদি আপনি এ এর বিপরীত ভেক্টরকে যোগ করেন তাহলে আপনি ভেক্টর বিয়োগ করে ফেলতেছেন আর কি। এখানে ভাইয়া ভিএ আছে তার সাথে কি ভিবির বিপরীত ভেক্টরকে যদি যোগ করেন তাহলে আপনি কি পাচ্ছেন? ভেক্টর বিয়োগ পাচ্ছেন। তো একই কথা, যার সাপেক্ষে বের করব তাকে স্থির করতে হবে, তার নেগেটিভ উল্টা বেগটা নিয়ে আসতে হবে সিস্টেমে। যে ভাই যদি এর সাপেক্ষে বের করেন তাহলে ভিএ বিয়োগ হবে, বি এর সাপেক্ষে বের করলে ভিবি বিয়োগ হবে, তাহলে ছবি কেমন হবে? ভাই এর সাপেক্ষে বের করার জন্য এ কে স্থির করা লাগবে, তাহলে সিস্টেমে আমি এর বিপরীত বেগ মাইনাস ভিএ নিয়ে চলে আসলাম, এখন দেখো এ স্থির হয়ে গেছে, কারণ এ এই দুইটা পরস্পর চলে আসছে। এই যে তুমি এক্সট্রা বেগ নিয়ে আসছো, এই এ বাদে বাকি দুইটা বেগের যে লব্ধি হবে এটাই তোমার আপেক্ষিক বেগ। এটাই তোমার আপেক্ষিক বেগ, যে ভাইয়া যাকে স্থির করছো তার সাপেক্ষে আরেকজনের বেগ, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা হলো ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। এটা আমরা কিভাবে চিন্তা করি বলো? আমি একভাবে তোমাদেরকে বলি, দেখো এ যাচ্ছে এইদিকে,
বি অ্যাকচুয়ালি যাচ্ছে এদিকে, এ দেখতেছে বি আর দূরে সরে গেছে, মানে এ যাচ্ছে এদিকে, বি যাচ্ছে এদিকে, এ দেখতেছে বি আরো অ্যাঙ্গুলার ভাবে দূরে সরে গেছে। এটা আমি বলি হচ্ছে ক্লোজ ডাউন। ক্লোজ আপ কি কাছে আসার গল্প, আর আপেক্ষিক বেগ হচ্ছে দূরে যাওয়ার গল্প, ক্লোজ ডাউন আর কি। তাহলে দেখো কি হচ্ছে, এটা গেল। আবার তুমি যদি বলো ভাইয়া বি এর সাপেক্ষে এর বেগ বের করবেন কিভাবে, এখন বি কে এই অংশটুকু মনে করো নাই, হলুদটা শুধুমাত্র আছে, এই বি কে স্থির করা লাগবে। তাহলে বি এর বিপরীত বেগটাকে আমরা সিস্টেমে নিয়ে আসলাম, এটা হলো মাইনাস ভিবি, তাহলে এখন বি স্থির হয়ে গেছে, অন্য দুইটা লব্ধি নিলে আমি কি পেয়ে যাচ্ছি, আমি আমার কাঙ্ক্ষিত আপেক্ষিক বেগ পেয়ে যাচ্ছি। এটা এক্স্যাক্টলি অপোজিট দিকে হবে, জাস্ট মানটা সেম আসবে কিন্তু দিকটা উল্টা দিকে হবে আর কি, আগেরটার উল্টা দিকে। তো ঘটনাটা কি হচ্ছে দেখো, এ এই দিকে যাচ্ছে, বি এই দিকে যাচ্ছে, বি দেখতেছে এ আরো দূরে সরে গেছে, সবাই সবাইকে দূরে যেতে দেখে, ঠিক আছে। দেখো সবাই সবাইকে কি দেখে, দূরে যেতে দেখে, যে ভাইয়া এ দেখো এদিকে যাচ্ছে, বি দেখো এদিকে যাচ্ছে, এ দেখতেছে বি আরো দূরে সরে গেছে, এবার বি দেখো এদিকে যাচ্ছে, এ দেখো এদিকে যাচ্ছে, বি দেখতেছে এ আরো দূরে সরে গেছে। আপেক্ষিক বেগ কি, আপেক্ষিক বেগ হচ্ছে দূরে যাওয়ার গল্প। লব্ধি ভাই যে জাস্ট সামান্তরিক কমপ্লিট করছে, যে ভাই এদিকে ভিবি আছে আর এদিকে মাইনাস ভি আছে, যে ভিবি আর মাইনাস ভি এর লব্ধি কিভাবে বের করবা, এটা হচ্ছে ভিবি আর এটা হচ্ছে মাইনাস ভি এ, এদের লব্ধি বের করার জন্য সামান্তরিক কমপ্লিট করলাম। সামান্তরিকের এই বিন্দুগামী কর্ণটা কি, লব্ধি, এটা আপেক্ষিক বেগ। আবার এদিকে ছিল তোমার ভি এ, এটা হচ্ছে মাইনাস ভিবি, তাহলে এটা দিয়ে সামান্তরিক কমপ্লিট করলাম। সামান্তরিকের ওই বিন্দুগামী কর্ণটা কি হচ্ছে, লব্ধি, ঠিক আছে। দেখো বুঝতে পারছি কিনা দেখি, জানো ভেক্টর কি ভেক্টরের মান ও দিকের উপর নির্ভর করে। লব্ধি কেন, সেই যে ভাই লব্ধি তো, এই বিয়োগফল মানে কি, ভেক্টর বিয়োগ বেসিক্যালি কি একটা লব্ধি না, যোগফল না। ভেক্টর বিয়োগ কি, ভিবি আর মাইনাস ভি এর লব্ধি। এই যে ভি এ মাইনাস ভি মানে কি, ভি এ এবং মাইনাস ভিবি লব্ধি। ভেক্টর বিয়োগ বেসিক্যালি কি একটা যোগফল, ভেক্টর বিয়োগ ইটসেলফ ইজ এ যোগফল, কিন্তু বিপরীত ভেক্টরের যোগফল, ঠিক আছে। দেখো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি, জানো বলো। এখানে আমাদের কি আছে, ভিবি আর এখানে কি মাইনাস ভি এ, তাহলে আলটিমেটলি ভিবি আর মাইনাস ভি এর যোগফল। আবার এখানে কি ভি এ আর মাইনাস ভিবি, তাহলে ভি এ আর মাইনাস ভি এর কি হচ্ছে যোগফল, ঠিক আছে। ওকে ডান, এটা আমরা বুঝলাম। এখন তোমরা আমাকে একটা কথা বলো, আমরা এখনই ব্রেক দিব ভাই, আমরা একটা অঙ্ক করে ব্রেক দিব, আমাদের এখনই আজান দিছে। তো দেখো এইখানে জাস্ট একটা জিনিস চিন্তা করো তো ভাইয়া, আমার অনেকদিনের একটা ইচ্ছা আছে, তোমরা তো জানো আমার অনেকদিনের অনেকগুলো ইচ্ছা থাকে। দেখো আমরা যদি এটাকে একটু সাইড চেঞ্জ করি, এটা লেখা যায় কিনা, এর বেগ এর সাপেক্ষে বেগ, এদের লব্ধিটা হচ্ছে বি এর বেগের সমান। আবার এখান থেকে কি লিখতে পারবা, এখান থেকে এটা লিখতে পারবা না, যে ভাইয়া বি এর বেগ বি এর সাপেক্ষে এর বেগ, এদের লব্ধিটা হচ্ছে এর বেগের সমান। খেয়াল করো তো এটা লেখা যায় কিনা, একটা জিনিস খেয়াল করো তো, ছবি দেখো, এর বেগ, এটা ডট এই লাইনটা জয়েন করে দিছি, এর বেগ এর সাপেক্ষে বেগ, এদের লব্ধিটা হচ্ছে বি এর বেগের সমান। বি এর বেগ বি এর সাপেক্ষে বেগ, লব্ধিটা হচ্ছে এর বেগের সমান। আমার বেগ আমার সাপেক্ষে বেগ, এর লব্ধিটা তোমার বেগের সমান। তোমার বেগ তোমার সাপেক্ষে বেগ, এদের লব্ধি হচ্ছে আমার বেগের সমান, ঠিক আছে। যে দেখো এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে, যে ভাই দেখেন এইটা সামান্তরিকটা, দেখেন এই সামান্তরিকটা, এর বেগ এর সাপেক্ষে বেগ, এদের লব্ধিটা হলো বি এর বেগের সমান। বি এর বেগ বি এর সাপেক্ষে বেগ, এদের লব্ধিটা হচ্ছে কি, লব্ধিটা হচ্ছে তোমার এ এর বেগের সমান। এটা কিন্তু আমাদের পরে একটু কাজে লাগবে, আমরা এই যেটা বললাম সেটা এখানে লেখা আছে। আমরা একটা ছোট্ট অঙ্ক করে ব্রেক দিব, চলো দেখি। দুইটা গাড়ির, একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে এবং আরেকটা গাড়ি 15 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে। প্রথম গাড়িটার সাপেক্ষে দ্বিতীয় গাড়িটার আপেক্ষিক বেগ নির্ণয় করো। তো দেখো কি হয়েছে, আমাদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বলা থাকলে আমরা কি করব, অবশ্যই ম্যাপ কনভেনশন অ্যাপ্লাই করব, আনলেস প্রশ্নে উল্টাপাল্টা কিছু বলা থাকে যে এটা এইভাবে এই দিকটা উত্তর, এরকম না বলা থাকলে তুমি হচ্ছে তোমার নর্মাল সিস্টেমটা অ্যাপ্লাই করবা। সো একটা গাড়ি পূর্ব দিকে যাচ্ছে, মনে করো প্রথম গাড়িটা তোমার হচ্ছে পূর্ব দিকে যাচ্ছে, তাহলে প্রথম গাড়ির বেগ হইল, এটা হলো তোমার 20 মিটার পার সেকেন্ড।
জাস্ট মান লিখতেছি, এখানে কিন্তু ভেক্টর চলে আসছে, তাহলে তোমার এখন মাইনাস টাইনাস দেওয়া লাগবে না, মানে চিহ্নের মানে মানের দিক থেকে মাইনাস দেওয়া লাগবে না। আরেকটা গাড়ি 15 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে, আরেকটা গাড়ি কি করছে 15 মিটার/সেকেন্ড বেগে উত্তর দিকে যাচ্ছে। তাহলে সেকেন্ড যে গাড়ি আছে তার বেগ হলো 15 মিটার/সেকেন্ড। আপেক্ষিক বেগ কি বলছে, যে প্রথম গাড়ির সাপেক্ষে দ্বিতীয় গাড়ির আপেক্ষিক বেগ কত। তাহলে ভেলোসিটি অফ সেকেন্ড কার উইথ রেসপেক্ট টু ফার্স্ট কার, তাহলে এটা হবে v2 মাইনাস v1, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হবে। এই 21 হলে 2 মাইনাস 1 আর কি, 21 হলে 2 মাইনাস 1। তাহলে ভাই যার সাপেক্ষে যে v1 এর সাপেক্ষে, তাহলে ভাই বিপরীত বেগটাকে সিস্টেমে নিয়ে আসলাম, তাহলে এখন ভাইয়া v1 স্থির হয়ে গেছে। এটার মানও কিন্তু 20, জাস্ট ডিরেকশনটা উল্টা। তাহলে তুমি চিন্তা করো যে ভাই এটা 20 হলে এটা 20 আর কি, তাহলে এটা হচ্ছে মাইনাস v1। তাহলে v2 আর মাইনাস v1 এর যে লব্ধি বা যোগফল, এটা আমরা চলো বের করে ফেলি। এটাই হবে তোমার কি বলতো, এটাই হবে তোমার হচ্ছে আপেক্ষিক বেগ, ভেলোসিটি অফ 2 উইথ রেসপেক্ট টু 1, এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। এটা বের করবা কিভাবে, ঠিক আছে, বের করবা কিভাবে, যে ভাইয়া দেখেন এই ঘটনাটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট, এই ঘটনাটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই বলা যাচ্ছে ভাই এটাও 90 ডিগ্রি। সো 90 ডিগ্রি হলে তুমি বলতে পারো ভাইয়া আপেক্ষিক বেগ বের করা খুবই ইজি এখন হয়ে যাচ্ছে, আর স্কোয়ার সমান লব্ধি, যেহেতু ভেক্টরের সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করতেছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ 90, বা তুমি ডিরেক্টলি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অ্যাপ্লাই করতে পারো, বাট কজ 90 এর মান 0। তাহলে এখানে একটার মান হচ্ছে 15, একটার মান 20 বসায় দাও, তাহলে আলটিমেটলি v21 স্কোয়ারের ভ্যালু কি আসে 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। তাহলে এটা v21 এর মান কত আসবে, এটা আসবে 25 মিটার/সেকেন্ড, 25 মিটার/সেকেন্ড, এটা একটা আনসার। তাহলে এটা হলো তোমার কি এদের লব্ধি, সরি আপেক্ষিক বেগের মান। এখন তোমাকে যদি বলে যে ধরো ভাইয়া আপেক্ষিক বেগের দিক কত হবে, তো তুমি দিক বের করতে পারো যে ভাইয়া এই পাশের কোণটা যদি আপনি বের করতে চান, তাহলে দেখেন এটা যদি 15 হয়, এই পাশেরটাও হবে 15, যেহেতু সমকোণী ত্রিভুজের কি এটা, তাহলে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 20, এটা 15 হইলে থিটার মান কি হবে, ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি 15/20 কত আসবে বলো। কি ব্যাপার, ট্যান ইনভার্স 3/4 আর কি, তাহলে আসতেছে 36 ডিগ্রি, 36.87 ডিগ্রি। তার মানে এটা তুমি বলতে পারো পশ্চিম দিকের সাথে 36 ডিগ্রি কোণে, সে পশ্চিম দিকের সাথে, এত কোণে 36.87 ডিগ্রি কোণে উত্তর দিকে, যে ভাই দেখেন যে পশ্চিম দিকের সাথে 36 ডিগ্রি কোণে উত্তর দিকে আর কি, ডান। ঠিক আছে, দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানাও। আপেক্ষিক বেগ তাহলে কি দিকও বের করতে হবে, হ্যাঁ ভাই এটা তো একটা ভেক্টর থাকলে মান দিক দুইটা বের করে দেওয়া উচিত। ঠিক আছে, আপেক্ষিক বেগ নির্ণয় করো যখন তোমাকে বলবে, তখন যেহেতু এটা ভেক্টর থাকলে তোমার মান এবং দিক দুইটাই উল্লেখ করা উচিত, বেগ যেহেতু একটা ভেক্টর। ওকে, এখন আমরা একটা ব্রেক দিব, তোমরা সবাই যারা যারা নামাজ পড়বে এখন নামাজ পড়ে ফেলো, এবং আমরা নামাজের পরে এই ম্যাথটা করবো, এটা দিয়ে রাখলাম, তোমরা একবার দেখে রাখো, আর নামাজের পরে সেটা আমরা করব। ব্রেক টিল হচ্ছে 5টা 40।
ওকে, তো আমরা এই ম্যাথটা করতে দেই নাই, মানে বলছিলাম যে এরপরে সেটা আমরা করবো, এবং তোমরা অনেকেই আছে তোমার আনসার দিয়ে দিচ্ছে এবং সবার আনসার রাইট হয়েছে। বি নাম্বারটা এখানে রাইট আনসার। তো ঘটনাটা আসলে কি যদি আমরা একটু দেখি, চলো ব্রেকের পরে চলে আসছি আমরা, যে বৃষ্টি চলাকালীন একজন লোক 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে একজন মানুষ, ভেলোসিটি অফ মেন এখানে কত, 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড বেগে একজন মানুষ যাচ্ছে। তাহলে বলছে যে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে নিচের দিকে পড়তেছে, এটা রিয়েল ভেলোসিটি বৃষ্টির। তাহলে বৃষ্টির অ্যাকচুয়াল ভেলোসিটি হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ রেইন এটা 10, এটা নিচের দিকে। তাহলে বলা হয়েছে যে বৃষ্টিতে না ভেজার জন্য কোন দিকে ছাতা ধরতে হবে। তো আমাদের বের করতে হবে হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, মানে মানুষের সাপেক্ষে বৃষ্টি কোন দিকে পড়তেছে। তাহলে এটা হবে ভিআর মাইনাস ভিএম, যার সাপেক্ষে বের করতেছে তাকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা সিস্টেমে মানুষের উল্টা বেগ নিয়ে আসলাম, মাইনাস ভিএম, এটা ভেক্টর, মান কিন্তু বেশি আছে। তাহলে এদের যে লব্ধি, মনে করো অনেক সুন্দর হয়েছে সামান্তরিক, এই দিকে হচ্ছে বৃষ্টি পড়তেছে মানুষের সাপেক্ষে। তাহলে ওকে ছাতা ধরতে হবে এইভাবে, মনে করো অনেক সুন্দর একটা ছাতা হয়েছে, এভাবে ছাতা ধরতে হবে। তো জেনারেলি আমরা পরীক্ষায় যখন এটা আসে, আমরা দেখতেছি ওইটা 20 হলে নিচেরটুকুও 20 ভাইয়া। তো আমরা জেনারেলি কি করি, উলম্বের সাথে কোনটা বের করি। কেন উলম্বের সাথে কোন বের করি বলতো, কারণ যে ছাতা আমরা সোজা ধরি উলম্বের সাথে, তো আমরা কত কোণে বাঁকাইছি, এটা উলম্বের সাথে কত কোণে বাঁকাইছি, বাট এই প্রশ্নে সেটা করে নাই। যাই হোক, তো আমরা যদি থিটা বের করি, এটা ট্যান ইনভার্স কত, এই যে লম্ব বাই ভূমি 20/10, ট্যান ইনভার্স 2। তাহলে টেকনিক্যালি এটা অ্যান্সার হওয়া উচিত ছিল তোমার হচ্ছে 63.43 ডিগ্রি, যে উলম্বের সাথে কত কোণ। প্রশ্নে কিন্তু লেখা নেই কার সাথে কোণ, উলম্বের সাথে 63.43 ডিগ্রি কোণে। জেনারেলি আমরা পরীক্ষায় যখন রিটেন এটা আসে, এটা আমরা এটা ব্যবহার করি উলম্বের সাথে। কেন, কারণ ছাতা আমরা উলম্ব ভাবে ধরি, তো কত কোণে বাঁকাইতে হবে, তাহলে উলম্বের সাথে কত কোণে বাঁকাইতে হবে এটা আমরা বের করি। কিন্তু এই প্রশ্নে দেখো এটা কোথাও নাই। সো আসলে ওরা আনুভূমিকের সাথে কোনটা দিছে, এটা যদি থিটা প্রাইম হয়, তাহলে থিটা প্রাইমটা বের করবা কিভাবে, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাও করতে পারো, অথবা তুমি যে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স ওইটা দিয়ে বের করতে পারো, যে ভাইয়া 90 ডিগ্রি মাইনাস 63.43 ডিগ্রি, তো তাহলে আসবে 26.57 ডিগ্রি। ঠিক আছে, তুমি এটা বের করতে পারো, অথবা ডিরেক্টলি ওইটাই বের করতে পারো। বাট জেনারেলি ছাতা ধরার ম্যাথগুলো আমরা উলম্বের সাথে কোনটা বের করি। ঠিক আছে, কত কোণে ছাতা ধরতে হবে, এটা খুবই ক্লাসিক আমাদের আপেক্ষিক বেগের ম্যাথ আর কি, যে জেনারেলি বৃষ্টি পড়ে বাঁকা ভাবে, আমাদের আমরা বৃষ্টি সোজা পড়লেও আমরা দেখি বৃষ্টি বাঁকা ভাবে পড়তেছে, এটা কিন্তু খুব ভালো আমরা অবজার্ভ করি, স্পেশালি রিক্সায় যাওয়ার সময়। তোমরা যারা রিক্সায় গেছো সবাই আশা করি কোনো না কোনো দিন জীবনে রিক্সায় চড়ছো, সেটা বাংলা টেসলা হোক আর হচ্ছে ইয়া টেসলা হোক, যদি বৃষ্টি পড়ে তাহলে দেখবে তোমার কাছে মনে হবে বৃষ্টিটা ওইভাবে বেঁকে আসতেছে, আসলে বৃষ্টি কিন্তু সোজা পড়তেছে, বাট তোমার কাছে মনে হচ্ছে বৃষ্টিটা বাঁকা ভাবে আসতেছে আর কি। আচ্ছা, তো চলো আমরা পরেরটাতে যাই। একটা ভ্যান গাড়ি রাস্তায় 40 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাহলে ভেলোসিটি অফ ভ্যান এটা হলো 40 কিলোমিটার পার আওয়ার, এবং তোমার হচ্ছে বৃষ্টি উপর থেকে লম্বভাবে পড়ে। বলছে যে ভ্যান গাড়িতে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে আঘাত করলে বৃষ্টির প্রকৃত বেগ নির্ণয় করো। ঘটনা কি, যে ভাইয়া একটা ভ্যান গাড়ি আছে, এই ভ্যান গাড়িটা তোমার এদিকে চলতেছে, মনে করো ভেলোসিটি অফ ভ্যান এটা হলো তোমার 40 কিলোমিটার পার আওয়ার, আর বৃষ্টি ভাই সোজা পড়তেছে, বাট বৃষ্টি বেগ কতটা দেয়া নেই, ভেলোসিটি অফ রেইন কতটা দেয়া নেই প্রশ্নের মধ্যে, বাট সোজা পড়তেছে এটা বলা আছে, 90 ডিগ্রি কোণে পড়তেছে উলম্ব ভাবে। তাহলে আমাদের বের করতে হবে কি, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ভ্যান। তাহলে এটা কি হবে, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ভ্যান। তাহলে যার সাপেক্ষে বের করতেছি তার উল্টা বেগটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা এখানে কি নিয়ে আসলাম, মাইনাস ভেলোসিটি অফ ভ্যান, এটা আসবে তোমার 40 বাট উল্টা দিকে। তাহলে আপেক্ষিক বেগ কোন দিকে হবে, আপেক্ষিক বেগ হবে এটা, এখানে বৃষ্টি পড়তেছে, এটা হচ্ছে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ভ্যান। তাহলে এখন দেখো তুমি বলতে পারো ভাইয়া কত কোণে, বলছে যে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়তেছে। সো এই কোণটা প্রশ্নে বলে দিচ্ছে 30 ডিগ্রি, উলম্বের সাথে কোণটা কত 30 ডিগ্রি, উলম্ব রেখার সাথে কোণটা হচ্ছে তোমার 30 ডিগ্রি। তো এটা ভাইয়া 40, আর এটা আমাদের বের করতে হবে। আমাদের প্রশ্ন হচ্ছে ভেলোসিটি অফ রেইন কত। তো তুমি দেখতেই পাচ্তেছো যে ভাই এখানে নাইস একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তাহলে ভাইয়া এইটা বের করতে হবে, আর এটা জানা আছে, আর এই কোণটা 30 ডিগ্রি।
তাহলে যেটা বের করতে হবে এটাকে উপরে রাখবা, যেটা জানা আছে এটাকে নিচে রাখবা, তাহলে কি আসবে বলতো? এটা হলো তোমার এই যে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এটা হলো ভূমি, আর এটা কি লম্ব। এটা ভূমি বাই লম্ব, এটা কি cot 30। cot 30 এর মান কত? √3। তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে রেইনের অ্যাকচুয়াল ভেলোসিটি কত? 40√3 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের আনসার। ডান, খুবই নাইসলি কিন্তু হয়ে গেছে। 40√3 খুব ইজিলি হয়ে যাচ্ছে। নাইস, শেষ। এখন তুমি 40√3 রে চাইলে ক্যালকুলেটরে বের করতে পারো যে ভাই 40√3 এর মান কত, বাট এইভাবে রাখলেও হবে, কোনো সমস্যা নেই। খুবই নাইসলি হয়ে গেল। পরে একটা ম্যাথ আছে, দেখো এই ম্যাথটা একটু ভালো করে করো, কারণ এই ম্যাথটা হচ্ছে আমরা এর ম্যাথটা সহজ। এরপরে একটা প্রমাণ আছে, এই প্রমাণটা হচ্ছে এই চ্যাপ্টারের মানে এখান থেকে এই টপিকটা থেকে আপেক্ষিক বেগ থেকে আসার মতো একমাত্র মানে ম্যাথের মধ্যে প্রমাণ রিলেটেড ম্যাথ হচ্ছে এই একটাই আছে, এবং একটাই আসে পরীক্ষা আসলে, ঠিক আছে? তো এটা আমরা করব, তার আগে আমার ওটা বোঝার জন্য এই ম্যাথটা একটু করে ফেলি। পূর্ব দিকে ঘন্টায় 30 কিলোমিটার বেগে একটা রেলগাড়ি যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ ট্রেন এটা হলো কত? 30 কিলোমিটার পার আওয়ার। এর যাত্রীর কাছে মনে হচ্ছে দেখো কোথায় লেখা আছে মনে হয়, বাতাস উত্তর পূর্ব দিকে চলতেছে। উত্তর পূর্ব মানে কি? উত্তর পূর্ব মানে হচ্ছে উত্তর আর পূর্বের মাঝখান দিয়ে, এদিকে যদি উত্তর হয় আর এদিকে যদি পূর্ব হয়, তাহলে উত্তর পূর্ব মানে এর মাঝখান দিয়ে, মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। এটা মনে হচ্ছে, তাহলে বলো তো ভাইয়া এটা আসল বেগ নাকি আপেক্ষিক বেগ? বলো, এটা আসল বেগ নাকি আপেক্ষিক বেগ? এই যে বাতাস যে মনে হচ্ছে ওর কাছে, এটা কি আসল বেগ নাকি আপেক্ষিক বেগ? আমার কাছে যেটা মনে হবে এটা হচ্ছে আমার সাপেক্ষে বেগ, এটা কিন্তু আসল বেগ না। এটা ভেলোসিটি অফ ট্রেন, সরি কি বলে, উইন্ড উইথ রেসপেক্ট টু ট্রেন। ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু ট্রেন, এটা আপেক্ষিক বেগ। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা কিন্তু আসল বেগ না, এটা আসল বেগ না, এটা হবে কি আপেক্ষিক বেগ। তাহলে তোমার কাছে কি মনে হচ্ছে? দেখো কি ঘটনা কি, যে ভাই দেখেন আমরা যদি ভাইয়া উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ড্র করি, দিস ইজ উত্তর, দিস ইজ দক্ষিণ, এটা পূর্ব, এন্ড দিস ইজ পশ্চিম। তাহলে ট্রেন অ্যাকচুয়ালি যাচ্ছে পূর্ব দিকে, ট্রেন অ্যাকচুয়ালি যাচ্ছে, ভেলোসিটি অফ ট্রেন এটা হলো 30 কিলোমিটার পার আওয়ার। আর আপেক্ষিক বেগটা ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু ট্রেন, এটা হলো আমাদের আপেক্ষিক বেগ, এটা হচ্ছে 10√2। এটা 45 ডিগ্রি কোণে যাচ্ছে, মানে এভাবে যাচ্ছে। আর আমাকে বলছে যে বাতাসের প্রকৃত বেগ কত, মানে ভেলোসিটি অফ উইন্ড অ্যাকচুয়ালি কত, এটা চাইছে তোমার কাছে। তাহলে কি করবা ভাই? তুমি জানো যে ভাই ভেলোসিটি অফ উইন্ড উইথ রেসপেক্ট টু ট্রেন বের করার সিস্টেম কি, ঠিক আছে? তুমি বলবা যে ভাই দেখেন ভেলোসিটি অফ উইন্ড মাইনাস ভেলোসিটি অফ ট্রেন, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখান থেকে দেখেন আপনি কি আনতে পারবেন, ভেলোসিটি অফ উইন্ডটা লেখা যাবে হচ্ছে ভেলোসিটি অফ ট্রেন, ভেলোসিটি অফ উইন্ড রেসপেক্ট টু ট্রেন। ওই যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম, এটা কিন্তু খুবই দরকারি একটা কথা। ট্রেনের বেগ, ট্রেনের সাপেক্ষে বেগ, এদের লব্ধির মান বৃষ্টির বেগের বাতাসের বেগের সমান। ট্রেনের বেগ, ট্রেনের সাপেক্ষে বেগ, লব্ধিটা আরেকটা বেগের সমান। ট্রেনের বেগ, ট্রেনের সাপেক্ষে বেগ, এদের যদি লব্ধি নাও, এই লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে হচ্ছে অ্যাকচুয়াল উইন্ডের বেগের সমান। এবং এটা তাহলে তোমার এই কোণটা ধরো থিটা, ঠিক আছে? এই যে ট্রেনের বেগ, ট্রেনের সাপেক্ষে বেগ, এদের লব্ধি নিলে অ্যাকচুয়াল বেগ পাওয়া যায়। তাহলে এখন তুমি সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করলে হবে, আলফার মান 45 ডিগ্রি। আলফার মান কত এখানে? আলফার মান ভাই এখানে 45 ডিগ্রি। ওকে, তাহলে তুমি এখন বলতে পারো ভাইয়া তাহলে উইন্ডের বেগ কি আসবে? এটা আসবে ট্রেনের বেগের স্কোয়ার, আপেক্ষিক বেগের স্কোয়ার, ট্রেনের বেগ, আপেক্ষিক বেগ, কজ আলফা। মান সব বসায় দাও, যে ভাই ভি উইন্ডের ভ্যালু কি আসবে? এটা আসবে তোমার 30 স্কোয়ার 10√2 স্কোয়ার 2 ইন্টু 30 ইন্টু 10√2 cos 45 ডিগ্রি। তাহলে কত আসে বলো? তোমরা অনেকে অলরেডি বের করে ফেলছো। ভাই 30 স্কোয়ার 10√2 স্কোয়ার, আমি দেখি আমার সাথে মিলে কিনা তোমাদের উত্তর। 30 10√2 cos 45 রুট করে দিলে একবারে আসে হচ্ছে তোমার 10√17
উইন্ডের বেগ হচ্ছে 10√17 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার, বা তুমি চাইলে এটাকে যদি দশমিকে নিয়ে যাও 41.23 কিলোমিটার পার আওয়ার। ডান, এটা হচ্ছে আমাদের একটা আনসার। এটা কি বৃষ্টির আসল বেগ বের করে ফেলছি আমরা। এখন যদি বলে যেহেতু বৃষ্টির বেগ বলছে, যেহেতু ভেক্টর, এই থিটার মান কত যদি বের করতে চাও, দিকটা বের করতে চাও, তাহলে দিকটা হবে কত, ট্যান থিটার মান, যার সাথে কোণ সে নিচে একা থাকবে, ভিটি নিচে একা থাকলো, আর যার সাথে কোণ না সে উপর নিচে চলে যাবে। ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা, এটা আমরা বসাই দিলাম। তাহলে এখন তুমি এখানে বসাই দিলে কি আসবে বলো, এখানে আসবে হচ্ছে তোমার কত, এটা ছিল 10√2 সাইন 45 ডিগ্রি, আর নিচে আসবে হচ্ছে 30 প্লাস 10√2 কস 45 ডিগ্রি। তাহলে তোমরাই আমাকে বলো থিটার মান কত, থিটার মান কত আসে। ট্যান ইনভার্স 10√2 সাইন 45 ডিগ্রি 30 10√2 cos 45 ডিগ্রি, তাহলে কত আসতেছে এটা, এটা 14.04 ডিগ্রি, 14.04 ডিগ্রি। এটা কি ভাইয়া পূর্ব দিকের সাথে 14 ডিগ্রি কোণে উত্তর দিকে গেছে, তাহলে বলতে পারো ভাইয়া পূর্ব দিকের সাথে 14.04 ডিগ্রিতে উত্তর দিকে। জান, এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে 14 ডিগ্রিতে কি হচ্ছে তোমার হলো 40, মানে পূর্ব দিকের সাথে 14.04 ডিগ্রি কোণে উত্তর দিকে যাচ্ছে। তাহলে তুমি যদি বলো যে ভাইয়া এখানে দেখো ঘটনা কিন্তু একই, ট্রেন যাচ্ছে এদিকে, বাতাস যাচ্ছে এদিকে, ট্রেন দেখতেছে বাতাস আরো দূরে সরে গেছে। খেয়াল করো, মানে আপেক্ষিক বেগ যদি 45 ডিগ্রি কোণে হয় তাহলে অ্যাকচুয়াল বেগটা একটু নিচে হবে। কেন নিচে হবে, কারণ ভাই যে আপেক্ষিক বেগ হচ্ছে দূরে যাওয়ার গল্প, ট্রেন যাচ্ছে এদিকে, বাতাস যাচ্ছে এদিকে, ট্রেন দেখতেছে বাতাস আরো দূরে সরে গেছে, আরো দূরে সরে গেছে, মানে আপেক্ষিক বেগটা যদি 45 ডিগ্রি কোণে হয় অ্যাকচুয়াল ভেলোসিটি একটু নিচে হবে। ঠিক আছে, ডান, ঠিক আছে। ওকে, চিত্র লিখে ভাই বাংলা লেখার দরকার আছে ভাই, বাংলা লিখবা, বাংলা লিখতে তোমাদের অনেক কষ্ট হয় আমি জানি, বাট লিখলে ভালো। এই অঙ্কটা করি চলো এখন। এই অঙ্কটা কিন্তু বললাম যে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাটার কি এখানে বোর্ডের জন্য। ইউ বেগে একটা জাহাজ পূর্ব দিকে যাচ্ছে, তাহলে ভেলোসিটি অফ শিপ, এটা হলো তোমার ফার্স্ট শিপ আর কি, এটা হচ্ছে ইউ। অপর একটা জাহাজ প্রথমটার সাথে থিটা কোণে উত্তর দিকে 2u বেগে যাচ্ছে, তাহলে সেকেন্ড জাহাজের বেগ হচ্ছে 2u। প্রথম জাহাজের যাত্রীর নিকট মনে হচ্ছে দ্বিতীয় জাহাজ উত্তর পূর্ব দিকে যাচ্ছে, তাহলে ওরা মনে করতেছে এটা মাঝখান দিয়ে যাচ্ছে, এটা হলো আপেক্ষিক বেগ। ভেলোসিটি অফ সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু ফার্স্ট শিপ, এটা উত্তর পূর্ব। তাহলে এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে পরে দেখি, আগে চলো আমরা ছবি আঁকাই। দেখো এটা হলো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে প্রথম শিপটা কোন দিকে যাচ্ছে, প্রথম শিপ এটা যাচ্ছে তোমার পূর্ব দিকে, এর বেগ হচ্ছে ইউ। আপেক্ষিক বেগ হচ্ছে উত্তর পূর্ব দিকে। ভেলোসিটি অফ সেকেন্ড শিপ উইথ রেসপেক্ট টু ফার্স্ট শিপ, এটা হলো উত্তর পূর্ব দিকে, মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। আমরা এক্ষুনি কি দেখলাম, যে ভাই এক্ষুনি যেটা দেখছিলাম যে ভাই সেকেন্ড শিপের বেগ প্রথম শিপের সাপেক্ষে নিলে কি হবে, সেকেন্ড শিপ ফার্স্ট শিপ। ওকে, তাহলে তুমি এখানে কি বলবা যে ভাইয়া সেকেন্ড শিপের বেগ হবে প্রথম শিপের বেগ আর প্রথম শিপের সাপেক্ষে সেকেন্ড শিপের বেগ। তাহলে কি তুমি বলতে পারো ভাইয়া সেকেন্ড শিপের বেগটা তাহলে কি হবে, যে প্রথম শিপের বেগ প্রথম শিপের সাপেক্ষে বেগ, এদের লব্ধিটা হচ্ছে সেকেন্ড শিপের বেগের সমান। তার মানে প্রথম শিপের বেগ আপেক্ষিক বেগ, এদের লব্ধি নিতে হবে। তাহলে ভাইয়া এইটা হলো আমার আপেক্ষিক বেগ, সরি এটা হলো আমার কি বলতো সেকেন্ড শিপের বেগ, অ্যাকচুয়াল বেগ। এটার মান প্রশ্নে দেওয়া আছে 2u, এবং প্রশ্নে বলা হয়েছে এই কোণটা হলো থিটা, এই কোণটা হলো থিটা। তোমরা অনেক জিনিস খেয়াল করে থাকবা যে প্রশ্নের সবগুলো কোণ সম্পর্কে বলা হয়েছে। তাহলে এটা 45 আর এটা থিটা হলে এই পাশেরটা হবে 45 ডিগ্রি মাইনাস থিটা। ওই যে এখনো কিন্তু ঘটনা একই, এইদিকে যাচ্ছে
সেকেন্ড শিপ এদিকে যাচ্ছে, ফার্স্ট শিপ দেখতেছে সেকেন্ড শিপ আরো দূরে সরে গেছে, এই দূরে সরাটা হচ্ছে 45 ডিগ্রি, অ্যাকচুয়ালটা একটু নিচে হবে, আর একটু নিচে হবে। আচ্ছা, এবার লব্ধি বরাবর হবে আর কি। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, তোমরা এখন আমাকে একটা জিনিস বলবা যে ভাইয়া প্রমাণের মধ্যে সাইন রিলেটেড কিছু প্রুফ করতে বলছে, সাইন রিলেটেড কিছু প্রুফ করতে বলছে। শুধু তাই না, এই যে থিটার মান 2 সাইন ইনভার্স আমরা কিভাবে নিয়ে আসবো, থিটার মান হাফ সাইন ইনভার্স 3/4 কিভাবে আসবে, এটা কই থেকে আসবে, তুমি এইভাবে চিন্তা করবা যে ভাই দেখেন এখান থেকে 2 থিটার মান লেখা যায় সাইন ইনভার্স 3/4, তাহলে সাইন 2 থিটার মান কি আসবে, সাইন 2 থিটার মান আসবে 3/4। তোমরা জিনিসটা দেখতেছো যে ভাই সাইন আছে, সাইন 2 থিটা থেকে এই জিনিসটা আসবে। দেখো 2 থিটার মান হাফ কই থেকে আসবে, 2 থিটা থাকলে হাফ আসবে, আর সাইন নিলে উপপক্ষে সাইন নিলে সাইন 2 থিটার মান 3/4, মানে সাইন আছে। সাইন কোন সূত্র আছে, লামিনা ভাইয়া, এটা তো ইয়া নাই, সাম্যাবস্থায় নাই। এটা কি, এটাকে আমরা বলি বলের সাইন সূত্র, বা এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো কি বেগের সাইন সূত্র, এটা কিন্তু লামিনা। সাম্যাবস্থায় থাকলে এটাকে আমরা লামি বলতাম, এটা তো সাম্যাবস্থায় নেই। তাহলে এখানে কি হবে, এদিকে দক্ষিণ, ওকে। তাহলে এটা আমরা বলতেছি যে বেগের সাইন সূত্র, বা বেসিক্যালি বলের সাইন সূত্র, বেগের সাইন সূত্র। এটা আসলে কি বলতেছে, সাইন আনার জন্য সাইন সূত্র অ্যাপ্লাই করতেছি আমরা। খেয়াল করো ভাইয়া, আপনি যদি ইউ নেন তাহলে অন্য দুইটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি মাইনাস থেটা। আবার যদি ভাইয়া আপনি 2u নেন তাহলে অন্য দুইটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। আর যদি ভাইয়া আপনি আপেক্ষিক বেগটা নেন তাহলে অন্য দুইটার মধ্যবর্তী কোণ থিটা, যেটাকে নিবা এটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এটাকে আমরা বলি কি সাইন সূত্র, এটা কিন্তু লামিনা, মানে আপেক্ষিক, এটা কিন্তু সাম্যাবস্থায় নেই। তাহলে এই লব্ধির জন্য একটা সূত্র ছিল যে যেটা নিবা এটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে আমি যদি ইউ নেই তাহলে ইউ কে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি মাইনাস থেটা। আমি যদি 2u নেই তাহলে এইটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। আমি যদি এইটা নেই তাহলে এটাকে বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী কোণ থেটা। এটা ছিল সূত্র, বসে দিলাম, কারণ কি সাইন আনা লাগবে, তাই সাইন সূত্র বসাইছি। এখন ধারণা হইলো ভাই এইটা আমরা বের করতেই চাচ্ছি না, কারণ ভাই এটা বের করলে তো বিসি দেখতে একটা রেজাল্ট আসবে, এবং বাকি দুটার মধ্যে দেখো ইউ আর 2u নাইস একটা সম্পর্ক দেয়া আছে। তাহলে আমরা এটা বেরই করবো না, আমরা তৃতীয় অনুপাতটা নিবই না, আমরা বলবো প্রথম আর দ্বিতীয় অনুপাত থেকে পাই, ফার্স্ট আর সেকেন্ড, এই দুটা নিয়ে আমার অঙ্ক হয়ে যাবে। কারণ এটা আমি বের করতে চাচ্ছি না, এটা বের করলে রুট ওভার সামথিং বিসি একটা রেজাল্ট আসবে। সো দেখো তুমি বলতে পারো ভাই ইউ বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থেটা, আর এখানে হচ্ছে 2u বাই সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তোমরা বুঝতেই পারো যে ইউ এর সাথে ইউ ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে ইউ থাকে না প্রশ্নে, তাহলে এটা হয়ে যায় 2√2। তাহলে 1 বাই সাইন 45 ডিগ্রি মাইনাস থেটার মান আসে 2√2। উল্টাই দিলে কি হবে বলো, উল্টাই দিলে হবে হচ্ছে সাইন 45 ডিগ্রি মাইনাস থেটার মান আসবে 1/2√2। 1/2√2। এখন কি করবা, তুমি বলতে পারো ভাইয়া দেখেন এখানে সাইন a মাইনাস বি আসছে, আসেন সাইন a মাইনাস বি সূত্র বসাই। তাহলে কি হবে, সাইন a cos b মাইনাস cos a সাইন b, এটা আসলো 1/2√2। ডান। সাইন 45 ডিগ্রির মান কত, 1/√2, তার সাথে কি আছে cos থেটা। cos 45 এর মান কত, 1/√2, তার সাথে কি আছে সাইন থেটা, ইকুয়াল টু কি আছে 1/2√2। সবার মধ্যে একটা করে √2 আছে, তাহলে আমরা কি করতে পারি, এই √2 দিয়ে গুণ করে দিতে পারি সবাইকে, √2 গুলো চলে যাবে। তাহলে এখান থেকে রেজাল্ট যেটা আসতেছে যে cos থেটা মাইনাস সাইন থেটা, এটা ইকুয়াল টু হাফ। আমরা কিন্তু আমাদের প্রমাণ থেকে দূরে সরে গেছি, আমরা চাচ্ছিলাম সাইন 2 থেটা নিয়ে আসতে, কই থেকে cos থেটা মাইনাস সাইন থেটা চলে আসছে, এটা ঝামেলা। তোমরা চিন্তা করো ভাইয়া cos থেটা সাইন থেটা থাকলে সাইন 2 থেটা কিভাবে আনা যায়, এটা আমরা ত্রিকোণমিতিতে শিখছি, তোমরা অনেকে ভুলে গেছো, আমি একটু মনে করে দিচ্ছি। দেখো cos থেটার সাথে যদি সাইন থেটা থাকে, যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, আমি যদি তাদেরকে স্কোয়ার করে দিই তাহলে কি আসে, cos স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা প্লাস 2 সাইন থেটা cos থেটা, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর 2ab। তাহলে লাভ কি, এই ব্যক্তি হয়ে যায় 1,
আর এই ব্যক্তি হয়ে যায় 2 থেটা, তাহলে রেজাল্ট আসে কি 1 প্লাস সাইন 2 থেটা। তাহলে কস থেটা সাইন থেটা থাকলে এখান থেকে সাইন 2 থেটা আনার জন্য আমাদের কি হবে, ঠিক আছে, আমাদের বর্গ করতে হবে। চলো বর্গ করি। বর্গ করলে কি আসতেছে, কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মাইনাস 2 সাইন থেটা কস থেটা ইকুয়াল টু 1/4। তাহলে কি করছি আমরা, বর্গ করছি। সো এটা আসবে 1, এটা আসবে সাইন 2 থেটা, 1 মাইনাস সাইন 2 থেটা 1/4। শেষ কিন্তু অঙ্ক। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে কি আসলো এখান থেকে, সাইন 2 থেটার মান কত, সাইন 2 থেটার মান হচ্ছে 1 মাইনাস 1/4, তাহলে এটা আসবে 3/4। তাহলে সাইন 2 থেটার মান যদি 3/4 হয়, বাকি পার্ট কিন্তু আমরা উপরে করে রাখছি যে ভাই সাইন 2 থেটার মান যদি 3/4 হয়, তাহলে এখান থেকে 2 থেটার মান কি আসবে, সাইন ইনভার্স 3/4। তাহলে এখান থেকে থিটার মান কি আসবে, হাফ সাইন ইনভার্স 3/4। প্রমাণিত। তাহলে কি বলছি, এই ম্যাথটা ভালো করে করবা, এটা কিন্তু বোর্ড পরীক্ষার জন্য দরকারি একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। আমরা একবার চলো রিভিউ করে ফেলি। একটা ট্রেন পূর্ব দিকে যাচ্ছে, আপেক্ষিক বেগ বলছে হচ্ছে 45 ডিগ্রি কোণে, মনে হচ্ছে ওর কাছে এদিকে যাচ্ছে। তাহলে মানুষের বেগ, মানুষের সাপেক্ষে বেগ, এদের লব্ধিটা হচ্ছে কি, লব্ধিটা হলো তোমার অ্যাকচুয়াল বেগের সমান। তাহলে মানুষের বেগ, ট্রেনের বেগ বা শিপের বেগ, শিপের সাপেক্ষে সেকেন্ড শিপের বেগ, এদের লব্ধিটা হচ্ছে সেকেন্ড শিপের বেগের সমান। তাহলে এটা হচ্ছে লব্ধি। তো প্রশ্নে বলা আছে এটার বেগ হচ্ছে তোমার 2u এবং এটা পূর্ব দিকের সাথে থিটা কোণে উত্তর দিকে আছে, মানে এই কোণটা হলো থিটা, এই কোণটা 45, এটা থিটা হলে এটা 45 মাইনাস থিটা। আমরা এখানে তোমার সাইন সূত্র কেন অ্যাপ্লাই করতেছি, তখন দেখো প্রমাণের মধ্যে যেটা আছে 2 থেটা হচ্ছে 2 থেটার মান সাইন ইনভার্স 3/4, তাহলে সাইন 2 থেটার মান কি আসলো 3/4। ওকে, তাহলে সাইন 2 থেটার মান সাইন আসছে প্রমাণের মধ্যে। এখন এই যে সামান্তরিকের মধ্যে তো সাইন নাই, তাহলে আমরা কোন জায়গায় সাইন পাই, সাইন সূত্রের মধ্যে পাই। তাহলে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করে দিচ্ছি, ইউ যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী কোণ, 2u যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী কোণ, এইটা যখন নিবা অন্য দুইটার মধ্যবর্তী কোণ। এইটার মান দেখো প্রশ্নে দেয়া নেই এবং আমরা বের করতেও চাচ্ছি না, তাহলে এটা বাদ, বাকি দুটো নিয়ে কাজ করো। এই দুটাকে লিখছি এখানে, ইউ আর 2u থেকে একটা করে ইউ কাটা যায়, সাইন 45 এর মান 1/√2, এটা উপরে উঠে গেলে হয় 2√2। তাহলে তোমার 1/sin45 ডিগ্রি মাইনাস থেটা সমান আসে 2√2, 2√2। এটাকে উল্টে দিলে কি হবে, সাইন 45 ডিগ্রি মান মাইনাস থেটার মান আসবে 1/2√2। এখানে দেখো সাইন a মাইনাস b আসছে, সাইন a মাইনাস b এর মান কি হবে, সাইন a cos b cos a sin b, মাঝখানে মাইনাস চিহ্ন, এটার মান 1/√2, এটার মান 1/√2, এখানে আছে 2√2, সব √2 গুলা কাটা যায়, তাহলে cos থিটা মাইনাস sin থিটা সমান হাফ আসে। এখন cos থিটা মাইনাস sin থিটা থেকে আমরা sin 2 থিটা আনবো কিভাবে, sin 2 থিটা আনার জন্য আমাদের বর্গ করতে হবে, এটা হলো ট্রিগোনোমেট্রি রুল, এটা কিন্তু স্ট্যাটিক্স বা ডাইনামিক্স এর রুল না। যে ভাইয়া যদি আপনি sin থিটা প্লাস cos থিটাকে বর্গ করে দেন, তাহলে আপনি এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab পাবেন, এটা হচ্ছে 1, এটা আসে sin 2 থিটা। আবার সেম ভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab পাবেন, এটা হচ্ছে 1, এটা হলো sin 2 থিটা। 1 মাইনাস sin 2 থিটার মান আসে 1/4, তাহলে sin 2 থিটার মান আসে 3/4। বসাই দিলে কিন্তু অঙ্ক শেষ। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার কিনা, sin 2 থিটার মান 3/4 মানে কি, 2 থিটার মান sin ইনভার্স 3/4, থিটার মান তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে হাফ sin ইনভার্স 3/4। দেখো সবার কাছে ক্লিয়ার কিনা দেখি জানো। ওকে, আপনি না বলছিলেন ক্লাসে ছোট, হ্যাঁ ক্লাসে ছোট ভাইয়া, এটা এই আরেকটা ম্যাথ আছে আমাদের, তারপরে শেষ। এবং মাঝখানে নামাজের ব্রেক ছিল কিন্তু 11 মিনিট, আমরা শুরু করছি হচ্ছে 35-এ, সো অলরেডি হচ্ছে আমাদের 15 মিনিট ওখানে, সরি 16 মিনিট গেছে ওইখানে, তো ওই 16 মিনিট ধরা যাবে না। লাস্ট একটা ম্যাথ আছে আমাদের, চলো দেখি। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। ঘন্টায় 3 কিলোমিটার বেগে ভ্রমণরত এক ব্যক্তিকে বৃষ্টির ধারা খারাপভাবে আঘাত করে। তোমরা আমাকে বলো, ওই লোককে যে বৃষ্টি আঘাত করতেছে খারাপ হবে, তার মানে এইটা কি তোমার বৃষ্টির রিয়েল বেগ নাকি আপেক্ষিক বেগ, দেখি বলো তো। একজনের বেগ ছিল, একটা মানুষ ছিল, তার প্রথমে তার বেগ ছিল হচ্ছে, এটা আমি ফার্স্ট কেসে বলতেছি 3, তাকে বৃষ্টি খারাপভাবে আঘাত করতেছে। আঘাত করতেছে মানে কি, ওর গায়ে পড়তেছে বৃষ্টি সোজা ভাবে, তার মানে কি না, এটা আপেক্ষিক বেগ। তোমার গায়ে বৃষ্টি যে বেগে পড়তেছে সেটাই তোমার কাছে সেটাই মনে হচ্ছে, এটা তোমার আপেক্ষিক বেগ, মানে এটা আপেক্ষিক বেগ, রিয়েল না। ওর প্রশ্ন যদি রিয়েল হইতো তাহলে প্রশ্ন এটা বলা থাকতো যে ভাইয়ার বৃষ্টি সোজা পড়তেছে, দেখো যে অঙ্কগুলোর মধ্যে বৃষ্টি সোজা পড়ছিল সেখানে লেখাই আছে যে বৃষ্টি 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়ে, এটা প্রশ্নের মধ্যে লেখা আছে, এখানে কিন্তু তা লেখা নেই। ওর গায়ে পড়তেছে বৃষ্টি হচ্ছে খারাপ হবে, এর মানে এটা কি বেগ, এটা আপেক্ষিক বেগ, এটা রিয়েল না। ওর গায়ে পড়তেছে মানে কি, ওর কাছে মনে হচ্ছে খারাপ ভাবে পড়তেছে, বাট অ্যাকচুয়ালি তো খারাপ ভাবে পড়তেছে না, তার মানে
তার বেগ যখন আমি বাড়াই দিলাম তখন বৃষ্টি তাকে 30 ডিগ্রি কোণে মানে আঘাত করতেছে, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা এটা একটু অ্যানিমেটেড ভাবে দেখি যে একজন মানুষের বেগ মনে করো এখানে ছিল যে তোমার এইটা 3 মিটার/সেকেন্ড, মানুষের বেগ ছিল 3, তখন তার কাছে মনে হচ্ছে যে বৃষ্টি সোজাভাবে পড়তেছে, তাহলে এটা হলো বৃষ্টির আপেক্ষিক বেগ। তার কাছে মনে হচ্ছে বৃষ্টি সোজাভাবে পড়তেছে, বাট অ্যাকচুয়ালি তার মানে কি, বৃষ্টি কিন্তু অ্যাকচুয়ালি সোজাভাবে পড়তেছে না। তাহলে মানুষের বেগ, মানুষের সাপেক্ষে বেগ, এদের যে লব্ধি, এটা হবে কি, এটা হবে বৃষ্টির অ্যাকচুয়াল বেগের সমান। খেয়াল করো, মানুষের বেগ, মানুষের সাপেক্ষে বেগ, এদের লব্ধিটা কি বৃষ্টির অ্যাকচুয়াল ভ্যালোসিটির সমান, ঠিক আছে? ডান। এইটুকু সবাই বুঝছো কিনা যে মানুষের বেগ ছিল 3, আপেক্ষিক বেগ ছিল এটা, তাহলে লব্ধিটা কি হচ্ছে, লব্ধিটা আসতেছে বৃষ্টির আসল বেগের সমান। ওই যে আমরা যেটা শিখছিলাম, ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইন ফার্স্ট কেস কি হবে, ভেলোসিটি অফ রেইন মাইনাস ভেলোসিটি অফ ম্যান। তো এটা তুমি এইভাবে লিখতে পারো যে ওই যে যেটা আমরা লিখছিলাম, মানুষের বেগ, মানুষের সাপেক্ষে বেগ, এদের লব্ধির মানটা হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের সমান। তাহলে সামান্তরিক অ্যাপ্লাই করে দিছি। এখন বলা হয়েছে যে মানুষের বেগ যদি আমি 3 থেকে এখন 5 করে দিই, 5 করে দিই মানে বাড়াইছি কত, 2 বৃদ্ধি করছি, 2 কিলোমিটার/আওয়ার বৃদ্ধি করছি, তখন বৃষ্টি 30 ডিগ্রি কোণে পড়ে। বৃষ্টির কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, তুমি জাস্ট মানুষের বেগ বাড়াই দিছো। তো বৃষ্টির যে আগে বেগ এখানে ছিল সেখানেই আছে, এটা খেয়াল রেখো। মানুষের বেগে আমি বাড়াই দিছি 2, তাহলে মানুষের বেগের যে বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধিটা হচ্ছে 2। তার মানে নতুন যে বেগটা আছে মানুষের, এইটা আমাদের কত, এটা হলো তোমার সেকেন্ড কেস, এখানে হচ্ছে 5। মানে বেগ বাড়াই দিছি 2, বেগ বাড়াই দিছি কত, 2, মানে 3 ছিল 5 করছি, মানে বেগ 2 বাড়াই দিছি। তো তখন কি হবে দেখো, আপেক্ষিক বেগ হচ্ছে দূরে যাওয়ার গল্প। তো আগে বেগ কম ছিল, তখন যদি খারাপ হয়ে পড়ে, এখন বেগ যদি আরো বাড়ায় দাও তাহলে ও আরো অ্যাঙ্গুলার ভাবে দূরে সরে যাবে। তো এখন হচ্ছে এরকম ভাবে পড়বে আর কি। তো সেক্ষেত্রে প্রশ্নে বলা আছে এটা উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে। তাহলে এটা হলো কি, সেকেন্ড কেসে ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইন সেকেন্ড কেস, সেকেন্ড কেসে তার কাছে মনে হচ্ছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে ইয়া পড়তেছে। মানুষের বেগ, মানুষের সাপেক্ষে বেগ, লব্ধির মান হচ্ছে বৃষ্টির প্রকৃত বেগের সমান। বৃষ্টির প্রকৃত বেগ কিন্তু চেঞ্জ হয় নাই, বৃষ্টির প্রকৃত বেগ আগে যা ছিল তাই আছে। আমি এটা যদি বাড়াই দিই তাহলে এই আপেক্ষিক বেগ আগে যত দূরে ছিল মানে আরো দূরে চলে যাবে। তো প্রশ্ন বলছে এটা হলো 30 ডিগ্রি কোণে পড়ছে, তাহলে 30 ডিগ্রি কোণে পড়া মানে হচ্ছে আরো দূরে সরে গেছে। তাহলে এইটা যদি 2 হয়ে থাকে, তুমি কিন্তু বলতে পারবা যে ভাইয়া এইটাও হচ্ছে আপনার 2। আবার দেখেন ভাই, এই সাদাটা যদি 3 হয়ে থাকে, এটাও কিন্তু আপনার 3, টোটালটা হচ্ছে 5, এইটুকু হচ্ছে আপনার কত, 3। এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এখন আমাদেরকে কি বলছে বলতো, বৃষ্টির প্রকৃত বেগ বের করো। অঙ্ক কিন্তু ছবির মধ্যে, খেয়াল করো। বৃষ্টির প্রকৃত বেগ বের করার জন্য আমার কি কি লাগবে, এটা 3 আছে আর এটা জানলেই হয়ে যাবে, এটা জানলেই হয়ে যাবে। এটা জানবো কিভাবে, দেখেন ভাই এইটা আমরা জানি না, এইটা আমরা জানি, আর এই কোণ 30 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারো ভাই যেটা জানেন না এটাকে উপরে রাখেন, আর যেটা জানেন এটাকে নিচে রাখেন। তাহলে এটা হলো ভূমি, এটা কি লম্ব, কার রেসপেক্টে, 30 ডিগ্রি রেসপেক্টে। ভূমি বাই লম্ব, এটাকে একটা অঙ্ক কিন্তু আমরা করছিলাম, এটা কি cot 30 মানে √3। তাহলে ভাইয়া ভেলোসিটি অফ রেইন উইথ রেসপেক্ট টু ম্যান ইন ফার্স্ট কেস এটা কি 2√3, এত কিলোমিটার/আওয়ার। তাহলে এটা কত আসলো, এটা আসলো 2√3। অঙ্ক শেষ কিন্তু, সাইন সূত্র লাগবে না। এটা লম্ব, এটা ভূমি, তাহলে এটা cot 30 বসাই দিলে এটা পেয়ে গেছি। এখন আমার বের করতে হবে এটা, পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয় না, এটা 3 আর এটা 2√3, সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস অ্যাপ্লাই করে দাও। তাহলে বৃষ্টির আসল বেগ কত, √3² প্লাস 2√3 স্কোয়ার। তাহলে 2√3 কে স্কোয়ার করলে হয় 12 আর 3 কে স্কোয়ার করলে হয় 9। তাহলে বৃষ্টির আসল বেগ হচ্ছে √21 কিলোমিটার/আওয়ার। এটা একটা অঙ্ক ডান। আর যদি বলে ভাই কোনটা কত কোণে পড়তেছে বৃষ্টি, তুমি বলো এই কোণটা যদি থিটা হয় ভাইয়া, থিটার মান tan ইনভার্স লম্ব বাই ভূমি, তাহলে 3/2√3। তাহলে থিটার মান tan ইনভার্স √3/2। তুমি চাইলে এখান থেকে ডিগ্রিতে বের করতে পারো, আবার এভাবেও রেখে দিতে পারো, উলম্বের সাথে, উল্লম্বের সাথে। এটা আনসার শেষ।
কোনো সাইন সূত্র লাগবে না ভাইয়া, পিথাগোরাস, ইউ হ্যাভ পিথাগোরাস, 90 ডিগ্রি মানে পিথাগোরাস। তাহলে দেখো আমি আবার একটু রিভিউ করে ফেলি, অঙ্কটা লাস্ট ম্যাথ আজকে। দেখো ছবির মধ্যে অনেক কিছু হয়ে গেছে, আবার একটু ছবি এই লেখাগুলো একটু করো, যে একজন মানুষের বেগ ছিল 3 কিলোমিটার পার আওয়ার, তখন তার কাছে মনে হয়েছে তার গায়ে বৃষ্টি সোজা পড়তেছে। তাহলে এটা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, দিস ইজ আপেক্ষিক বেগ, এটা হলো সোজা পড়তেছে তার কাছে মনে হচ্ছে। তাহলে মানুষের বেগ, মানুষের সাপেক্ষে বেগ, এদের যদি সামান্তরিক অ্যাপ্লাই করো, এই লব্ধিটা হচ্ছে বৃষ্টির আসল বেগের সমান। এবার বলা হয়েছে মানুষের বেগ আমি বাড়াই দিয়ে 3 থেকে 5 করছি, মানে 2 বৃদ্ধি করছি। তাহলে টোটালটা এখন 5 হয়ে গেল, বৃদ্ধিটুকু হয়েছে আমাদের 2। তাহলে এটা যদি তুমি বাড়াও, আপেক্ষিক বেগ আরো কি, আরো দূরে চলে যাবে, তো আরো দূরে চলে গেছে। তো সেকেন্ড কেসে তাহলে আপেক্ষিক বেগটা হচ্ছে এটা। তো প্রশ্নে বলছে 30 ডিগ্রি কোণে পড়ে, উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে পড়ে, তাহলে 30 ডিগ্রি কোণে পড়ছে। তাহলে ভাইয়া মানুষের বেগ পুরোটা, মানুষের সাপেক্ষে বেগ, এদের লব্ধি কিন্তু বৃষ্টির প্রকৃত বেগের সমান। বৃষ্টির প্রকৃত বেগ কিন্তু চেঞ্জ হয় নাই, এটা 2 হইলে এটাও 2, আর এটা 3 হইলে এটাও কত 3। তাহলে দেখো এইটা যদি আমি বের করতে চাই, তাহলে এটা আমাদের 3 জানা আছে, শুধু এটা জানলেই হবে। এটা জানবা কিভাবে, ভাই এইটা আর এটা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে আছে, যেটা জানি না সেটাকে উপরে রাখছি, আর যেটা জানি সেটাকে নিচে রাখছি। এখন খেয়াল করো, থিটা কোণের সাপেক্ষে এটা হলো ভূমি, এটা হলো লম্ব। তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে cot θ, cot θ, মানে cot 30, cot 30 এর মান কত √3। তাহলে এই যে আপেক্ষিক বেগ প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে 2√3, এটা যদি 2√3 হয়, যদি 3 হয়, নাও সমকোণী ত্রিভুজ, পিথাগোরাস বসা দিছি, 3 স্কয়ার প্লাস 2√3 স্কয়ার √21 কিলোমিটার পার আওয়ার, শেষ। আর এই কোণটা কি, tan ইনভার্স y বাই x বসা দিলে শেষ, ডান। ঠিক আছে, দেখো তো সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি, জানো বুঝতে পারছো কিনা, সবার কাছে এটা ক্লিয়ার কিনা দেখি জানো। নাইস ম্যাথ কিন্তু, একটি সুন্দর ম্যাথ যেটা পিথাগোরাস দিয়ে করা যায়। তো বিশ্বাস করো যে যদি তুমি দেখো কখনো তোমার হইলো পরীক্ষায় সমকোণ আছে, তাহলে চেষ্টা করবো পিথাগোরাস এবং এই যে ট্যান থেটা কট থেটা ব্যবহার করার জন্য। এটা ইম্পর্টেন্ট কিনা একজন জিজ্ঞেস করছে, এতটা ইম্পর্টেন্ট না, যেটা তোমার আগে অঙ্কটা করলাম এটা বেশি ইম্পর্টেন্ট, বাট এটা নাইস একটা ম্যাথ, নাকি নাইস একটা ম্যাথ। আজকে এই পর্যন্তই, সবাইকে বলছিলাম যে আজকের ক্লাস একটু ছোট, তো নামাজের ব্রেক না দিলে 6টার মধ্যে শেষ হয়ে যেত, বাট তোমাদের তো নামাজের ব্রেক দিতেই হবে, তো এই জন্য হচ্ছে আমাদের 6:10 লাগছে, তাহলে এমনি হয়তো আগামী ক্লাস কিন্তু একটু বড় হবে, আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে? সবাই মেন্টাল প্রিপারেশন নিয়ে এসো যে আগামী দিনের ক্লাস একটু বড় হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।